আচ্ছা, আমরা HTML হেডিং ট্যাগটা একটু দেখে নিই। হেডিং ট্যাগটা আমাদের জন্য খুবই জরুরি। HTML এর মধ্যে 6টা হেডিং ট্যাগ আছে, যথাক্রমে H1 থেকে শুরু করে H6 পর্যন্ত। HTML এর হেডিং লিখতে হয় H1 লিখে এইভাবে, আর ঠিক শুরু শেষ হবে H1 দিয়ে। তো দিস ইজ হেডিং 1, ঠিক আছে? হেডিং 1 ঠিক একইভাবে, সরি, আবার হেডিং 2 লিখতে হয় H2 দিয়ে, দিস ইজ হেডিং 2। H1 ক্লোজ করলে H2 ক্লোজ করলাম, তারপরে H3 হেডিং, দিস ইজ হেডিং 3। আপনারা দেখতে পাচ্ছেন সবাই? জি দেখতে পাচ্ছি। H4, দিস ইজ হেডিং 4, H4। তারপরে হচ্ছে যে H5 শেষ করি, H5 শেষ করলাম, দিস ইজ হেডিং 5, এবং ফাইনালি এসে হেডিং 6। HTML এর 6টা হেডিং ট্যাগ আছে। আমরা H1 থেকে আমাদের কাজের সুবিধার্থে যে কোনো একটা হেডিং বা যে কোনোটাই আমরা চাইলে ইউজ করতে পারবো। হেডিং এটা 6। অবশ্যই ডিপেন্ড করছে আসলে কি সাইজের আমরা দেখতে যাচ্ছি নাকি, হুম, কত সাইজ, কোন সাইজেরটা দেখতে যাচ্ছি, কোন সাইজ। হ্যাঁ, আমরা সাইজের উপর ব্রাউজারে এখনই দেখবো। ব্রাউজারে এই যে আমি H1 থেকে এই যে H1 ট্যাগ নিলাম, H1 দিয়ে হেডিং 1 ট্যাগ নিলাম, এটা হেডিং 1। H1 মানে হেডিং 1, H2 মানে হচ্ছে হেডিং 2, H3 মানে হচ্ছে হেডিং 3, H4 মানে হচ্ছে হেডিং 4। ঠিক একইভাবে H5 হচ্ছে হেডিং 5, আর H6 হচ্ছে একেবারে সর্বনিম্ন সাইজ, যেটা H6। আমাদের HTML এ মোট 6টা হেডিং ট্যাগ আছে। আমরা সেভ করলাম, সেভ করার পরে আমরা একটু ব্রাউজারে রিফ্রেশ করি। ব্রাউজারে রিফ্রেশ করলে নিচে আসি, দেখেন যে 6 রকমের হেডিং আসছে। মানে একদম সর্বনিম্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে হেডিং 6, একেবারে ছোটটা। H1 হচ্ছে সবার চেয়ে বড়, একদম সবচেয়ে বড় দেখাবে। এটা বাই ডিফল্ট স্টাইলিং করা আছে HTML এর মধ্যে, যার কারণে সে H1 ধরতেছে। আর এখানে আমরা কোনো কিছু করি নাই, কোনো স্টাইলিং কোনো কিছু মানে আমরা করি নাই, ঠিক আছে? এটা হচ্ছে হেডিং। তারপরে আমরা এবার ধরবো লিস্ট। HTML লিস্ট ধরবো, HTML। আচ্ছা, কোন একটা লাইনের মধ্যে যদি ব্রেক দিতে হয়, তাহলে আমাদের একটা ব্রেক ট্যাগ আছে, ইম্পর্টেন্ট একটা ট্যাগ আছে, যার নাম হচ্ছে ব্রেক। মনে করেন H2 এবং H3 এর মাঝখানে একটা ব্রেক দরকার। খেয়াল করলে দেখবেন এখানে কোনো আলাদা ভাবে কিন্তু ব্রেক আছে অলরেডি, কারণ এগুলো হচ্ছে যে ব্লক লেভেল এলিমেন্ট। এখানে আলাদা ব্রেক আছে। তো আমার পাশাপাশি এখানে দুইটা যে ইমেজ আছে, এখানে আমি যদি কোন একটা লাইন ব্রেক দিতে যাই, তাহলে এইভাবে দিতে হয়, গ্রেটার দেন BR লেস দেন। এটা হচ্ছে, এটার মানে, এই ট্যাগটার মানে হচ্ছে যে ব্রেক, লাইন ব্রেক। না এটা তো একটা ট্যাগ নাকি? এটা একটা ট্যাগ, এটার কোনো এন্ডিং নাই। এটা একটা সিঙ্গেল ট্যাগ। হ্যাঁ, হ্যাঁ, সিঙ্গেল ট্যাগ, এটার কোনো ইয়া নাই। এরকম আরেকটা ট্যাগ আছে যার নাম হচ্ছে HR। আমি দেখাচ্ছি। হরাইজন্টাল একটা লাইন তৈরি করবে, হরাইজন্টাল একটা লাইন তৈরি করে ব্রাউজারের মধ্যে। লাইন তৈরি করবে, আমি ব্রেকও দিলাম, একটা হরাইজন্টাল লাইনও দিলাম। এটা কি হ্যাঁ, এমটি ট্যাগের ভিতরে পড়ে? হুম, এমটি ট্যাগ? এমটি ট্যাগের মধ্যে পড়ে। হ্যাঁ, এটা এমটি ট্যাগের মধ্যে পড়ে। দেখেন H1 এবং H2 এর পরে একটা ব্রেক আছে, লাইন ব্রেক, আর একটা হচ্ছে হরাইজন্টাল লাইন। তাহলে আমরা ব্রাউজারে রিলোড দিই, খেয়াল করে দেখেন H2 হেডিং 2 এর পরে একটা ব্রেকও আছে, সাথে একটা লম্বা লাইন আসছে, হরাইজন্টালি একটা লাইন আসছে। হরাইজন্টাল লাইন যেটা আসছে, এটা আসছে HR এর কারণে, HR ট্যাগের কারণে। সেটা বুঝছেন? স্যার এভাবে কোনো ভার্টিক্যাল লাইন নেওয়ার কোনো ট্যাগ আছে? না, ভার্টিক্যাল লাইন নেওয়া যায় না। আচ্ছা, আমরা এবার আসি HTML কি, HTML লিস্ট। HTML এর 3 ধরনের লিস্ট আছে। HTML এর 3 ধরনের লিস্ট পাওয়া যায়। একটা হচ্ছে যে আপনার অর্ডার লিস্ট,
আমি একটা p ট্যাগ নিলাম, আনঅর্ডার্ড লিস্ট, অর্ডার্ড লিস্ট। আনঅর্ডার্ড লিস্টের নিয়ম হচ্ছে প্রথমে একটা ইউএল ট্যাগ দিতে হয়, ইউএল ট্যাগ দিয়ে আমরা আনঅর্ডার্ড লিস্ট তৈরি করে থাকি এইচটিএমএল ডকুমেন্টের ভিতরে আনঅর্ডার্ড লিস্ট। এবং লিস্ট তৈরি করলেই হবে না, লিস্টের মধ্যে একটা আইটেম থাকবে, যে লিস্ট করব সেই লিস্টের মধ্যে কি কি থাকবে, সেই লিস্টের মধ্যে আইটেম তৈরি করার জন্য আমরা এলআই ট্যাগ ইউজ করি, মানে হচ্ছে লিস্ট আইটেম, এলআই। লিস্ট মানে কি, এটা কি প্যারাগ্রাফের মধ্যে থাকবে লেখা আনঅর্ডার লিস্টটা? হ্যাঁ, এটা একটা উপর থেকে নিচে একটা লিস্ট হবে। আমি লিস্টটা রেডি করি, দেখেন কিভাবে হয়। আইটেম 1, ঠিক আছে, সি দিয়ে কপি করে আরো দুইটা লাইন নিলাম, এটা লাইন 3, এটা আইটেম 2, আইটেম 3, তিনটা আমি আইটেম নিলাম। আনঅর্ডার্ড লিস্ট ইউএল ট্যাগ দিয়ে আমরা আনঅর্ডার্ড লিস্ট তৈরি করব, তার ভিতরে আমরা আমাদের লিস্ট আইটেমগুলো তৈরি করব। তো তৈরি করে ব্রাউজার সেভ করে আমি ব্রাউজারে রিফ্রেশ করি, রিফ্রেশ করলে দেখবো যে একটা আইটেম দেখতে পাচ্ছি। দেখেন আনঅর্ডার্ড লিস্টের একটা আইটেম আমরা দেখতে পাচ্ছি, আইটেম 1, আইটেম 2, আইটেম 3 এভাবে দেখা যাচ্ছে। একটা জিনিস খেয়াল করেন, আইটেম 1 এবং আইটেম 2, আইটেম 3 এই তিনটা লিখছি ঠিক আছে, কিন্তু তার পাশে কিন্তু তিনটা প্রত্যেকটা লাইনে আলাদা আলাদা কালো কালো ডট আছে, আছেন না? বুলেট আছে। হ্যাঁ স্যার, জি। আমি কিন্তু এই ডটগুলো লিখি নাই। এই ডটগুলো আসছে কেন? আসার কারণ হচ্ছে এই যে ইউএল ট্যাগটা আমরা ইউজ করছি, সেই ইউএল ট্যাগের কারণে। আনঅর্ডার লিস্টের মানে হচ্ছে যে মানে কোনো একটা অর্ডার মেইনটেইন সে করে না, কোনো অর্ডার মেইনটেইন না করে সে লিস্ট তৈরি করে। বিষয়টা বুঝছেন? এটা হচ্ছে ওয়ান টাইপ অফ লিস্ট, আনঅর্ডার্ড লিস্ট। আরো এক প্রকারের লিস্ট এইচটিএমএল এ আছে, সেটা হলো যে অর্ডার্ড লিস্ট, ঠিক আছে? অর্ডার লিস্ট, আমরা অর্ডার লিস্ট কিভাবে তৈরি করব? অর্ডার লিস্ট তৈরি করার জন্য আমাদেরকে লিখতে হবে লেস দেন ওএল, মানে ওএল মানে হচ্ছে অর্ডার লিস্ট, আবার ওএল দিয়ে ক্লোজ করব। ঠিক একই ভাবে আমি যদি এখানে থেকে আইটেম 3টা কপি করে আমি এখানে লিস্ট আইটেম হিসেবে দিই, তাহলে আমরা দেখব যে আমাদের সেম ব্রাউজারে সেভ করে রিফ্রেশ করবে ব্রাউজারে। খেয়াল করে দেখেন এবার আগের আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্টের মধ্যে পার্থক্যটা দেখেন। আনঅর্ডার লিস্টের মধ্যে কোনো কিছু ছিল না, শুধু একটা বুলেট পয়েন্ট ছিল, কালো কালো বৃত্ত। কিন্তু অর্ডার লিস্টের মধ্যে কি আছে? 1 2 3 এভাবে আছে। এভাবে আমি যদি আরো একটা লিস্ট নিই, মনে করেন এখানে লিখলাম আইটেম নিলাম 4 নেওয়ার পরে আমি ব্রাউজারে রিফ্রেশ করি, দেখেন যে 4 দিয়ে শুরু হইছে, ঠিক আছে? জি স্যার। এখানে আমরা বাই ডিফল্ট 1 2 3 4 দিয়ে শুরু করছে, কিন্তু ওএল ট্যাগের মধ্যে আমি যদি একটা স্টার্ট অ্যাট্রিবিউট ইউজ করি, স্টার্ট অ্যাট্রিবিউট হচ্ছে মানে কত থেকে শুরু হবে, স্টার্ট অ্যাট্রিবিউট দিলাম, স্টার্ট অ্যাট্রিবিউটের ভ্যালু দিলাম 10। যদি 10 দিই তাহলে লিস্ট আইটেমটা 10 থেকে শুরু করবে। খেয়াল করে দেখেন 10 এর পর থেকে শুরু করছে, 10 11 12 13 এভাবে শুরু করছে, দেখছেন? জি স্যার। বাই ডিফল্ট সে 1 2 3 ধরে নেবে। আপনি যদি স্টার্ট অ্যাট্রিবিউট ইউজ না করেন তাহলে সে 1 2 3 4 এভাবে ধরে নেবে, ডিফল্ট ধরে নেবে। যদি আপনি স্টার্ট অ্যাট্রিবিউট ইউজ করেন তাহলে সে নিয়ে যাবে। এই হলো অর্ডার লিস্ট, ঠিক আছে? অর্ডার লিস্ট। তারপরে আমাদের কি ছিল? অর্ডার লিস্ট তো দেখলাম, আর কিছু আছে? লিস্ট, আনঅর্ডার লিস্ট দেখলাম, অর্ডার লিস্টও দেখলাম, আর আছে কিছু? না স্যার, এই স্লাইডে লিস্ট পর্যন্তই শেষ। এই পর্যন্তই শেষ, ঠিক আছে? টাইপ আছে, লিস্টের টাইপ স্যার। স্যার ডেফিনিশন লিস্ট ছিল। টেক্সট ডেকোরেশন লিস্ট, এইটা আমরা সিএসএস এ শিখবো। বিভিন্ন ভাবে আমরা টাইপস সেট করতে পারি টাইপস এর মধ্যে। স্যার ডেফিনিশন লিস্ট ছিল, ডিএল। হ্যাঁ, একটা ডেফিনিশন লিস্ট আছে। ডেফিনিশন লিস্ট আমরা কিভাবে তৈরি করব? ডেফিনিশন লিস্টের ট্যাগ হলো ডিএল। স্যার ওটা কি ডেফিনেশন না ডেসক্রিপশন? সরি, ডেসক্রিপশন লিস্ট, ডেসক্রিপশন। স্যার কালকে যে পিডিএফটা দিস, যে পাওয়ার পয়েন্ট যে এটা দিছিলেন ওটার মধ্যে তো স্যার ডেফিনিশন লিস্ট লেখা ছিল। হ্যালো
কালকে স্যার যে পাওয়ার পয়েন্টের যে হ্যাঁ, কি এটা বলছিলেন? দিলেন না, পাওয়ার পয়েন্টের যে একটা ফোল্ডার দিলেন না কালকে, ডে 1 হ্যাঁ, পাওয়ার পয়েন্ট স্লাইড, ওই স্লাইডে স্যার ডেফিনিশন লিস্ট লেখা ছিল। ডেফিনেশন লিস্ট লেখা ছিল না? জি স্যার। ডেফিনেশন লিস্ট লেখা ছিল। আচ্ছা, এটা হচ্ছে যে আপনার আসলে ডেসক্রিপশন লিস্ট, আমার টাইপিং এ ভুল করছি। ওকে স্যার। ডেফিনেশন লিস্ট হবে এটা, ডেসক্রিপশন লিস্ট। ডেসক্রিপশন লিস্ট হবে, সরি, ডেসক্রিপশন লিস্ট। আমরা ডেসক্রিপশন লিস্টটা একটু দেখে ফেলি কিভাবে আমরা তাহলে এখন কি করব, ডেফিনেশন লিস্ট দেখব, ঠিক আছে? ডেফিনেশন লিস্ট লেখার নিয়ম হচ্ছে, আচ্ছা আগে আমি একটা পিটে কোথায় গেলাম, পিট্যাগ নিলাম, পিট্যাগ ক্লোজ করলাম। ডেফিনিশন লিস্ট কেমন, ডেফিনিশন লিস্ট আমরা তৈরি করি। ডেফিনিশন লিস্ট ট্যাগ হচ্ছে ডিএল দিয়ে ডেফিনিশন লিস্ট তৈরি করতে হয়। হ্যাঁ, ডেফিনিশন লিস্টের মধ্যে আমাদের দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে যে ডিটি। স্যার ডিস্টার্ব করি স্যার, ডেসক্রিপশন লেখেন স্যার, ডেসক্রিপশন। সরি, আমি দেখছেন আমি আমার আগের ভুলটাই রয়ে গেছে, ডেসক্রিপশন লিস্ট হবে, ডেসক্রিপশন লিস্ট। থ্যাংক ইউ ভুলটা ধরায় দেওয়ার জন্য, ধন্যবাদ। ডেসক্রিপশন লিস্ট, ডিএল দিয়ে ডেসক্রিপশন লিস্ট আমরা তৈরি করব। ডেসক্রিপশন লিস্টে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে ডেসক্রিপশন আপনার হচ্ছে টেবল, আর একটা হচ্ছে ডেসক্রিপশন কি ডাটা। এখানে দুইটা জিনিস ইউজ করতে হয়, একটা হচ্ছে যে ডিটি ট্যাগ দিব, ডিটি ট্যাগ দিয়ে আবার ডিটি ট্যাগ শেষ করব। ডিটি ট্যাগ শেষ করে ধরেন আমরা এখানে লিখলাম কফি, ঠিক আছে, কফি। এখন ডেসক্রিপশন এর মধ্যে এরপরে আমরা লিখব ডিটি এর পরে দিতে হবে আমাদের ডেফিনিশন ডাটাটা দিতে হবে, সরি, ডেফিনিশন ডাটা তো মনে করেন লিখলাম যে ব্ল্যাক কফি লিখলাম। এখন আমি আরো একটা, হ্যালো হ্যাঁ স্যার, আমি কি ডেফিনিশন ডাটার ভিতরে স্যার এই যে প্যারাগ্রাফের মতো কোনো ইয়ে দিতে পারবো? না, এখানে প্যারাগ্রাফ না, আপনি তবে ডিটি এর ভিতরে বাই ডিফল্ট এখানে প্যারাগ্রাফের মতো কোনো কিছু দেওয়া লাগে না, এটা বাই ডিফল্ট ধরে নিবে অটোমেটিক। এই যে ডিডি যেটা দিবেন, ঠিক আছে, ডেফিনিশন ডাটা ডেসক্রিপশন ডাটা যেটা দিবেন, ঠিক আছে, ওটা অটোমেটিক ধরে নিবে। আমি কোডটা শেষ করি তাহলে বুঝতে পারবেন। আচ্ছা স্যার। তাহলে মানে দেখতে পারবেন যে আসলে কি হচ্ছে বিষয়টা। ডিডি এখানে দিলাম জি কাউ মিল্ক দিলাম, তাহলে ডিডি ট্যাগটা ক্লোজ করে সেভ করলাম, ফাইলটা সেভ করে এখন ব্রাউজারে আমি যদি যাই তাহলে দেখবো, খেয়াল করে দেখেন, আনঅর্ডারড লিস্ট এবং অর্ডারড লিস্ট দুইটার থেকে আলাদা অন্যরকম একটা ডেসক্রিপশন লিস্ট তৈরি হয়ে গেছে। এখন দেখেন প্রথমে যে ডেসক্রিপশন যে কলামের যে কফিটা দিছি, ডিটি মানে ডিটি টাইপ, ডেসক্রিপশন টাইপ না, টাইপ হচ্ছে কফি। কফির মধ্যে এরপরে কফি দিয়ে পরে দিয়ে লিখছি কি, আমি কফি বানানো ভুল লিখছি। তাহলে কফি এর ডাটা হচ্ছে কি, ডাটা হলো ব্ল্যাক কফি, সেটা আলাদাভাবে একটা লাইনে দেখাচ্ছে, খেয়াল করছেন? জি আলাদা একটা লাইনে দেখাচ্ছে। স্যার, ব্রাউজারটা দেখা যাচ্ছে না, ব্রাউজারটা দেখা যাচ্ছে না? আচ্ছা, নিচের দিকটা দেখা যাচ্ছে না। নিচের দিকটা দেখা যাচ্ছে না? আচ্ছা, আমি জুম করে দিলাম, এখন দেখা যাচ্ছে? স্যার একটু স্ক্রল ডাউন করেন। স্ক্রল ডাউন করা আছে পুরোটাই, দেখছেন না? স্যার একটু জুম করে টান দিয়ে নিলেই হয় স্যার। দেখা যায়, সবই দেখা যায়। ব্রাউজারটা রিফ্রেশ করতে হবে, ওই যে কফি বানানটা ঠিক করছিলেন এটা মনে হয় ঠিক হয় না, আর ব্রাউজার রিফ্রেশ করতে হবে। ব্রাউজার রিফ্রেশ করা আছে, দেখেন ব্রাউজার রিফ্রেশ করলে দেখা যাচ্ছে। এখন স্যার ঠিক আছে, এবার ঠিক আছে। রিফ্রেশ না করার জন্য এরকম হয়েছিল, এবার ঠিক আছে। এখন শুরু করলেন কিন্তু এতক্ষণ মনে হয় রেকর্ড হয় নাই। এতক্ষণ রেকর্ড হয় নাই, মানে এই জিনিসগুলো যদি রেকর্ড না হয় পরবর্তীতে আবার একটু খেয়াল করে দিয়েন, আমি খেয়াল করি নাই জিনিসটা। আমি এটা টপিকটা আবার একটু বোঝাইয়া দিই। কোন একটা পেজকে আমরা কিভাবে লিংক আপ করব, আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ নেব,
অ্যাঙ্কর ট্যাগ নেওয়ার পরে সেই href এর মধ্যে আমাদের পেজের নামটা, পেজের মানে ওয়েব পেজটার নাম দিয়ে দিব, ফাইল নেম উইথ এক্সটেনশন সহ দিব। দিলে আমরা আমাদের কোনো অন্য একটা কোনো পেজের সাথে বা অন্য একটা যে কোনো জায়গায় আমরা লিংক করতে পারবো। এখানে আমার লিংক করছি আমি কোথায়, অ্যাবাউট আস দিয়ে আমি লিংক করলাম আমার aboutus.html এর সাথে। মুফরাত বলতে চাইছিলেন কিছু? মুফরাত? জি স্যার, আমরা বলেন। যে aboutus.html দিলাম স্যার, এই জায়গায় কি স্যার http তারপর তো স্ল্যাশ দিতে দেওয়া লাগবে না স্যার? না, আপনি যখন অ্যাবসলিউট পাথ এখানে ইউজ করতেছেন, এটা হচ্ছে অ্যাবাউট আস ফোল্ডারটা কোথায়? অ্যাবাউট আস ফোল্ডারটা হচ্ছে আপনার প্রজেক্টের ভিতরে, এটা তো কোনো http এর ভিতরে না, এটা হচ্ছে আপনার প্রজেক্টের ভিতরের ফাইল। সেক্ষেত্রে আপনাকে http বা https কোনোটা ইউজ করতে হবে না, আপনি রিলেটিভ পাথ ইউজ করবেন। যদি স্যার আমাদের গুগল বা ফেসবুক এইসব স্যার মানে অন্য কোনো ওয়েবসাইটের লিংক হয় তখন স্যার http লাগবে আমার? http লাগবে, হ্যাঁ। তখন https Yes, যদি sir. আপনি না দেন তাহলে কিন্তু আবার এরর দেখাবে। ড্রাইভ হইবে না। জি স্যার, ওকে বুঝতে পারছি স্যার। ওকে, তাহলে আমরা এবার আজকে স্যার আবার হ্যাঁ বলেন। স্যার ওই যে ডেসক্রিপশন লিস্টের কোডটা একটু স্যার দেখাই দিলে ভালো হতো। ডেসক্রিপশন লিস্টের কোড। জি স্যার, এটা একটু স্যার একটা স্ক্রিনশট নেব স্যার শুধু। ডেসক্রিপশন লিস্টের স্ক্রিনশট নেবেন, দাঁড়ান আমি একটু বড় করে দিতে তাহলে দেখেন। জি স্যার, হয়েছে স্যার, নিয়ে নিয়েছি স্যার। হচ্ছে? জি স্যার। আচ্ছা, এখন আমরা নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজ মানে হচ্ছে কি, আমরা অ্যাবাউট আসে যাব। অ্যাবাউট আস না, আমরা একটা ফাইল নিচ্ছি, নতুন করে একটা ফাইল নিব, ফাইলের নেম দিব টেবল, সেভ করতেছি table.html। সেভ করলাম, সেভ করার পরে table.html নামে একটা ফাইল তৈরি হইলো। আমি ওই ফাইলটাকে লিংক আপ করে দিচ্ছি। কোথায়? এখানে লিংক আপ করছি href table.html লিংক আপ করলাম, লিংকটা ওপেনিংটা ক্লোজ করলাম, তারপরে লিখলাম কি টেবল, তারপরে আমার অ্যাঙ্কর ট্যাগটা ক্লোজ করলাম, ক্লোজ করে সেভ করি। সেভ করে আমার ইনডেক্স ফাইলটাকে রিফ্রেশ করি, যেহেতু আমি এটাকে কি করছি ইনডেক্স ফাইলে লিখছি, ঠিক আছে না? টেবল লিখছি, রিফ্রেশ করলাম, টেবল আসছে। এখন আমি টেবলে ক্লিক করলাম, আমি টেবল পেজে চলে গেছি, কিন্তু স্যার কোনো ডাটা নাই। স্যার এইখানে যদি এই যে আমরা যে এই লিংক গুলা দিচ্ছি, মানে এই ওয়েবসাইটের পেজ গুলা, ঠিক আছে, এগুলো যদি আমরা একটা লিস্ট আকারে দেই, তারপর লিস্টের ভিতরে লিংক গুলা দিই, তাহলে তো কাজ হবে না। আপনি প্রত্যেকটা লিস্টই করতে পারবেন, এবং লিস্ট আকার মানে এটা এই যে একটু আগে আনঅর্ডার্ড লিস্ট দেখছি না? জি স্যার, ওইভাবেই বলতেছি স্যার। হ্যাঁ, আনঅর্ডার্ড লিস্ট। এই লিস্টের মধ্যে প্রথমে অ্যাঙ্কর ট্যাগ নিতে হয়, নট আগে লিস্ট আইটেম, সরি, আগে লিস্ট আইটেম নিতে হয়। লিস্ট আইটেমের ভিতরে অ্যাঙ্কর ট্যাগ নিতে হয়, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে পেজের ইয়া দিতে হয়, href এর মধ্যে ভ্যালু দেওয়া লাগে। মানে স্যার এখানে আইটেম 1 এর ভিতরে স্যার ওই যে ইয়াটা ঢুকবে, মানে উপরের লেখাটা ঢুকবে, জাস্ট এইটুকুই তো স্যার। এইটুকুই। জি স্যার। আইটেম 1 এর ভিতরে আইটেম 1 দিলাম না, আইটেম 1 না দিয়ে আমি একটা অ্যাঙ্কর ট্যাগ ওইখানে। নিব। জি স্যার, জি স্যার। অ্যাঙ্কর ট্যাগ নিব, অ্যাঙ্কর ট্যাগ নিয়ে অ্যাঙ্কর ট্যাগ দেখেন দিয়ে বললাম টেবল দিয়ে আমি href দিব, href দিয়ে বললাম যে কি table.html উইথ এক্সটেনশন। এবার সেভ করি, সেভ করে ব্রাউজার রিফ্রেশ করি, কারণ আসবে না, কারণ আমি স্যার এটা তো আমরা স্যার ওই যে ওয়েবসাইটের নেভিগেশন বার হিসেবে রাখতে পারি, এভাবে না স্যার? হ্যাঁ, নেভিগেশন বার এভাবেই তৈরি করতে হবে। এই যে টেবল আসছে দেখছেন? জি স্যার, জি স্যার। এই যে ক্লিক করলাম, টেবল পেজে চলে আসছে। আচ্ছা, তাহলে আমরা এখন টেবল পেজে যাই। টেবল পেজে গেলাম, টেবল পেজে গিয়ে ঠিক একইভাবে আমি একটা HTML5 ডকুমেন্টেশন নিচ্ছি। সেটা কি ডক টাইপ কি নিতে হয়? HTML বলেন আপনারা বলেন, আমি লিখবো, আপনারা বলবেন। HTML ডক টাইপ HTML লিখবো। তারপরে কি লিখতে হবে? HTML এর একটা ট্যাগ নিতে হবে, ঠিক আছে না? HTML ট্যাগ নিব। এর ভিতরে কি নিব? এর মধ্যে হেড বডি হেড নিব, হেড এবং বডি নিব। তারপরে আমরা আমাদের যাবতীয় কাজ বডির ভিতরে করব, ঠিক আছে? স্যার এইটা হলো স্যার আমাদের টেবিল পেস্টের স্যার, টেবিল পেস্টের কাজ। হ্যাঁ, কোনটা? স্যার এখন যে কাজটা করতেছেন স্যার, এইটা তো হচ্ছে টেবল পেজের কাজটা আমাদের, মানে হ্যাঁ, টেবল ক্লিক করার পর যাওয়ার পর। হ্যাঁ, ট্যাব যাওয়ার পরে
জি স্যার। একসাথে দুইটা কাজ দেখাই দিলাম, বুঝেন নাই? পেজের সাথে লিংক করে দিলাম। জি স্যার, বুঝতে পারছি। আর লিংকে ঢোকার পর আবার যে পেজটা ক্রিয়েট করতে হবে সেইটাই হচ্ছে এইটা। হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে এটা। জি স্যার। যেন একসাথে পেজের সাথে লিংক করে দিলাম আর কি, যাতে বুঝতে পারেন। এবং মানে জি স্যার, অর্ডার জি লিস্টের স্যার। ভিতরেও অ্যাড করে দিছি, যাতে করে আপনাদের কাজ করতে সুবিধা হয়। আচ্ছা ঠিক আছে, আমাদের পার্ট হচ্ছে এখন টেবল। আমরা কিভাবে টেবল তৈরি করব? HTML এর মধ্যে একটা ট্যাগ আছে, নাম মিস্টার টেবল, ঠিক আছে? মিস্টার টেবল, তবে মিস্টার কথাটা লিখতে হয় না, সে এমনিতেই মিস্টার, খুব ভদ্র মানুষ, বুঝছেন? টেবল ট্যাগ নিলাম। টেবল ট্যাগ নিয়ে গেলেই স্যার বলছে কি যে টেবল ট্যাগ নিলেই টেবল তৈরি হয়ে যাবে। আমরা টেবল ট্যাগ তৈরি করছি। টেবল ট্যাগ করার পরে ব্রাউজার রিফ্রেশ দেখি যে কোনো টেবলের কিছুই নাই। স্যার কি বললো যে মিস্টার টেবল ইনফরমেশন তো নাই স্যার। কোনো কিছুই আসে না। ইনফরমেশন তো নাই স্যার। এটা তো কোনো কন্টেন্ট নাই তো। কন্টেন্ট টেবল নেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে যে আমাদের রো গুলো ডিফাইন করতে হবে টেবলের মধ্যে। টেবল হচ্ছে যে কিরকম জানেন? টেবুলাইজেশন আর কি, যেটাকে বলা হয়। এটার মধ্যে রো থাকবে, কলাম থাকবে। তো আমাদেরকে প্রথমে টিআর নিতে হবে টেবল রো তৈরি করার জন্য টিআর ট্যাগ ইউজ করতে হয়, ঠিক আছে? এবং টিআর ট্যাগ ইউজ করার পরে আমরা টেবলের মধ্যে কি দেখি? মানে এরকম বড় প্রথমে কালো কালো হেডিং দেখি না? খেয়াল করছেন টেবলের মধ্যে? জি স্যার। হ্যাঁ, কালো কালো হেডিং দেখি। সেই হেডিংটা লিখবো আমরা টিএইচ দিয়ে। টিএইচ দিলাম। টিএইচ দিয়ে আমরা বললাম যে কি আমার নাম কি, নেম, ঠিক আছে? আচ্ছা, আমি কিছুটা কপি পেস্ট করছি। কপি পেস্ট করে আরো দুইটা টিএইচ নিয়ে নিচ্ছি, ঠিক আছে? আমি এগুলা রিনেম করি, নেম, এজ, তারপরে ডিস্ট্রিক্ট লিখলাম, সেভ করলাম। সেভ করার পরে ব্রাউজারে দিলাম, ব্রাউজারে রিফ্রেশ করলাম। দেখেন আমরা মানে একটু মোটা বোল্ড ফন্টে তিনটা কি পাইছি? কলাম, একটা রো পাইছি, তিনটা কলাম পাইছি। কারণ কি? এই যে আমি একটা রো নিছি, তাই আমাকে সে একটা রো ক্রিয়েট করছে এবং একটা রোর ভিতরে সে তিনটা হেডিং পাইছে, তিনটা ডাটা পাইছে, সে তিনটা কলাম তৈরি করে দিছে। খেয়াল করছেন? জি স্যার। স্যার আসলে এটা রো না কলাম সেটা তোমরা এখন বুঝতে পারতেছি না, কারণ যেহেতু এখন কোনো বর্ডার নাই। এখন কোনো বর্ডার দিয়ে নিতে হবে না? বর্ডার স্টাইলিং করে বর্ডার দিতে হবে, স্টাইলিং করে বর্ডার। তাহলে আমরা এখন টেবলে ডাটা ইনসার্ট করব, টেবলে ডাটা দিব। টেবলে ডাটা দিব কিভাবে দিব? টেবলে ডাটা দেওয়ার জন্য কি ইউজ করতে হয়? টিডি। ঠিক আছে? মানে হচ্ছে টেবল ডাটা। নেম বলেন আনিসুর রহমান, ঠিক আছে? আনিসুর রহমান, আবার একটা টিডি। এজ মনে করেন 20, টিডি ক্লোজ করলাম। তারপর আমার পরের কলামে ডাটা কি? ডিস্ট্রিক্ট, ঠিক আছে? ডিস্ট্রিক্ট খুলনা একটা। তাহলে আমার টেবল এখন দুইটা রো হইছে এবং রো এর ভিতরে একটা রোতে আমার টেবলে ডাটা আছে। আমরা ব্রাউজারে রিফ্রেশ করি, দেখেন আসছে এরকম। এটা হচ্ছে আমার একটা HTML টেবল। এটা হচ্ছে রনি তন্ময়, হ্যালো জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যালো রনি তন্ময়, আপনি এতক্ষণ ক্লাসে ছিলেন না? রনি, আপনি এতক্ষণ ক্লাসে ছিলেন না? রনি শুনতেছেন? রনি নাকি রয় তন্ময়? আহা, তন্ময়, মিস্টার তন্ময়, আপনি কি ক্লাসে ছিলেন না এতক্ষণ? আচ্ছা, যাই হোক। ও ছিল না, নেট ছিল না, ওই যে বাউফল থেকে যে বলছিলাম না। আচ্ছা, এই এখন আসছে মনে হয়, কারেন্ট আসছে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা একটা রো নিয়ে আমাদের কলাম ওয়াইজ আমাদের তিনটা ডাটা ইনপুট দিতে হবে, সেই তিনটা ডাটা আমরা নিয়ে নিলাম। আমি একটু কপি করতেছি, কপি করে আপনাদেরকে আরো দুইটা রো অ্যাড করে দিচ্ছি, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। এখানে এখন কয়টা রো? একটা রো, দুইটা রো, তিনটা রো এর মধ্যে আমার টেবলে ডাটা আছে। ব্রাউজারে রিফ্রেশ করি, তিনটা ডাটা আসছে, ঠিক আছে? তিনটা ডাটা আসছে।
বানান টাঙ্গাইল বানান লিখছি ঠিক আছে কিনা জানি না। আমার একটা টেবিলে 3টা রো আছে, একটা রো, 2টা রো, 3টা রো। এটা তো প্রথম রোটা তো টেবল হেডিং, পরেরটা হলো আপনার কি, পরের লাইনগুলো হচ্ছে যে কি টেবল ডাটা। ডাটা। আমরা হ্যাঁ টেবলের রো ক্রিয়েট করি টিআর ট্যাগের মাধ্যমে, আর টেবলের হেডিং টিআর ট্যাগের ভিতরে টিএইচ দিয়ে আমরা টেবলের হেডিং তৈরি করি, যেখানে এই যে মোটা কালারে যেটা দেখতে পাচ্ছেন নেম, এজ এবং ডিস্ট্রিক্ট, এটা হবে যে টেবল হেডিং দিয়ে। এখানে যদি টেবল হেডিং না দিয়ে যদি আপনি টিডি দেন কেমন হবে? টিডি দিলে কিন্তু আপনার কি হয়ে যাবে জানেন? তো ডাটাটা আসবে যে ছোট ছোট আর কি, মোটা ইসে হবে না। টিডি না দিয়ে মানে বোল্ড হবে না, বোল্ড হবে না। হ্যাঁ, বোল্ড হবে না। দেখেন কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে তাই না? জি। স্যার, হ্যাঁ স্যার আমি যদি এখান থেকে লাস্টে যে রফিক যে নামটা আছে, অর্থাৎ যে টেবিল ডাটাটা আছে রফিক নামের, হ্যাঁ তো এটাকে যদি আমি সাইজ ইনক্রিজ করতে চাই, সেক্ষেত্রে কি আমি লাস্টের যে টিআর ট্যাগটা আছে এটার ভিতরেই সাইজটা উল্লেখ করে দেওয়া যাবে নাকি? এটার সাইজ মানে কি, এটা কি বড় করবেন ফন্ট সাইজ নাকি রো সাইজ, কলাম সাইজ করবেন তাই তো? রো এবং কলামের সাইজ, রো এবং কলামের সাইজ করতে পারবেন। যদি একটাতে করতে যান তাহলে কিন্তু আপনাকে প্রত্যেকটা চাইল্ড এলিমেন্ট ধরে করতে হবে, চাইল্ড এলিমেন্ট। না, আমি উল্লেখ করতেছি ওই যে রোটা আছে, রোটাতে রফিক 25 পটুয়াখালী, এই তিনটাকে আমি একটু সাইজটা লেখার মানে ফন্ট সাইজটা বড় করব, সেক্ষেত্রে কি আমার যে টিআর ট্যাগের ওপেনিংটা আছে এখানে দিতে হবে নাকি টি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল করা লাগবে? আপনি ওই টি এর রো এর ভিতরে ভ্যালুটা বাড়াই দেন, একটা দিলে তিনটাতে চলে আসবে, কারণ এটাতে যদি দেন তাহলে পুরোটাতে আসবে। সাইজ ট্যাগ দাঁড়ান, সাইজ ট্যাগটা এখন ডেপ্রিকেটেড বোধহয়, এইচটিএমএল এ সাইজ ট্যাগটা মনে হয় ডেপ্রিকেটেড করা হয়েছে। কিছু 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 আছে মানে অ্যাট্রিবিউট আছে যেগুলো HTML5 এর মধ্যে এসে বাদ দিয়ে দিয়েছে, ডেপ্রিকেটেড মানে বাদ দিয়ে দিয়েছে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, আমি আসতেছি, আমি লাইনে আসতেছি, আপনারা টেনশন নিয়েন না, আমি দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা ধরে ধরে আসতেছি। টিএস টিআর টিডি এগুলো করার পরে আমরা আসবো এরপরে কাজটা হচ্ছে সিএসএস এর কাজ। আমি একটু জুম আউট করছি, ঠিক আছে? জুম আউট করলাম। এখন খেয়াল করে দেখেন আমাদের প্রপার টেবিলটা কিন্তু আমাদের প্রপারলি আসে নাই, কারণ এটা আমাদেরকে একটু স্টাইলিং করতে হবে। তো আমরা একটা স্টাইলিং ট্যাগ ব্যবহার করে আমরা এখানে একটা স্টাইল ট্যাগ করি। স্টাইলিং ট্যাগ তো আসলে সিএসএস এর একটা ব্যাপার তাই না? এটা সিএসএস এর ব্যাপার, হ্যাঁ এটা হলো সিএসএস এর ব্যাপার। স্টাইল ট্যাগ ইউজ করে আমি আপাতত স্টাইল দিয়ে। আচ্ছা, সিএসএস টা কি হেডে ইউজ করা যায়? হ্যাঁ সিএসএস কি হেডে ইউজ করা যায়? হেডে সিএসএস তো বডিতে ইউজ করতে হয় না নাকি? সিএসএস 3 রকমের সিএসএস আছে, একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, তারপর হচ্ছে যে এক্সটারনাল সিএসএস, একটা হচ্ছে যে ইনলাইন সিএসএস। ওটা আসবো পরে, ওটাতে। আচ্ছা ঠিক আছে। টেবল ট্যাগকে ধরলাম, টেবল ট্যাগকে ধরে আমি সিএসএস এর ভ্যালু প্রপার্টি সেট করলাম। টেবল ট্যাগে বললাম যে তুমি বর্ডার দাও, বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক কালারের একটা কি দাও। এখানে আমি সিএসএস এর 3টা প্রপার্টি একসাথে লিখে ফেলছি, বুঝছেন? প্রপার্টি ভ্যালু একসাথে করে দিছি, এটা পরে আসবে, পরে সিএসএস আসলে তখন আসবে। আমি টেবলে একটা বর্ডার দিলাম 1 পিক্সেলের, বর্ডার কালার দিলাম ব্ল্যাক, বর্ডার স্টাইল দিলাম সলিড। ব্রাউজ করি, দেখেন যে ডান সব দিকে মানে পুরো একটা স্কোয়ারে ব্র্যাকেট চলে, মানে কি চলে আসছে, বর্ডার চলে আসছে 1 পিক্সেল সলিড ব্ল্যাক কালারের, ঠিক আছে? এখনো আমাদের টেবলটা কমপ্লিট হবে কখন যখন আমরা এর মধ্যে আরেকটা স্টাইল দিব, সেটা হচ্ছে যে কি বর্ডার কলাপস, COLLA কলাপস,
সরি, এটার আগে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে আমার এখন কার সাউন্ড হচ্ছে প্লিজ? স্যার আপনার মিউট হয়ে গেছে স্যার মাইক্রোফোন। সবাই মিউট করে রাখেন, আমি করতেছি। আমার এখানে খেয়াল করেন যে আমার এখানে শুধুমাত্র বর্ডারটা আছে হলো শুধুমাত্র টেবল ট্যাগের ভিতরে, টেবল ট্যাগের মধ্যে বর্ডারটা আছে। কিন্তু এখন আমাকে এই যে রো গুলো আছে না, প্রত্যেকটা রো ওয়াইজ কিন্তু সেল ওয়াইজ করতে হবে, প্রত্যেকটা সেল আলাদা আলাদা ভাবে ভাগ করতে হবে। তা আমি একটা কাজ করতে পারি, আমি এখানে টেবলের সাথে সাথে বলতে পারি যে টিআর, তুমি টিআর কেও কি করো, টিএইচ টেবল হেডিং, ধরো আর টিআর টেবল হেডিং, টেবল হেডিং কে ধরো, তাকেও বর্ডার দাও 1 পিক্সেল সলিড ব্ল্যাক, এবং টেবল ডাটাকে ধরো, ধইরা সবাইকে এই তিনজনকে একটা করে 1 পিক্সেল সলিড ব্ল্যাক কালারের কি দাও, বর্ডার দাও। এখন আমি ফাইলটা সেভ করে ব্রাউজ করলাম। এখন দেখেন প্রত্যেকটা সেলের ভিতরে মানে আলাদা ইন্ডিভিজুয়াল সেল আকারে সে একটা একটা করে কি নিয়ে নিছে, 1 পিক্সেল সলিড ব্ল্যাক কালারের সে বর্ডার সে নিয়ে নিছে। কিন্তু স্যার, এখন আমাদের হ্যাঁ এটা তো খারাপ দেখাচ্ছে স্যার। আমরা জাস্ট নরমালি ধরেন বড়টা দিলাম আর বরাবর ওই যে তিনটা আসতেছি দেখেন বর্ডার। এখন তো এটা তো আমাদের কাঙ্ক্ষিত আকারে হয় নাই, তো আমরা কাঙ্ক্ষিত আকারে করব। কাঙ্ক্ষিত আকারে করার জন্য একটা সিএসএস প্রপার্টি আছে কলাপস, ডবল এ পি এস ই কলাপস। কলাপসের মধ্যে ভ্যালু দিব কলাপস, ডবল এল এ পি এস ই কলাপস। কলাপস যখন দিব আমি এখন ব্রাউজারে রিফ্রেশ করব, দেখবেন যে কি হয়ে গেছে, সিঙ্গেল লাইনে কি হয়ে গেছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি একটা সেল হয়ে গেছে, মানে উইথ গুলো সবগুলো আগের গুলোর সাথে মিলিয়ে নিছে। এখন বুঝতে পারছেন প্রশ্ন যে করছিলেন? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এটা হলো বিষয়। কিন্তু এটা আপনার ওই যে এইভাবে না করে সরাসরি হেড থেকে করা যায় না, তাই না? মানে স্টাইলের পরে যে অ্যাক্টিভিটিটা দিছেন ওইখান থেকে করা যায় না সরাসরি, তাই না? এইভাবেই করতে হবে। কোথায়? এখানের কথা বলছেন? না, আমি বলতেছি যে স্টাইলে টেবিল, হ্যাঁ, তারপর টেবিল হেড, তারপর টেবিল টিডি যেটা, হ্যাঁ, এইখান থেকে মানে করা যায় না। মানে প্রথমে ওইভাবে করতে হবে, প্রত্যেককে বর্ডার দিতে হবে, দেওয়ার পরে কলাপস করে তারপর এইভাবে করতে হবে, এটাই নিয়ম। প্রথমে আপনি দেখবেন না, আমি যে এটা কলাপসটাকে আমি প্রথমে এটা স্যার আমার মনে হয় কি জুয়েল ভাই বলতে চাইছে যে স্টাইল ছাড়া এই বর্ডারের এই এগুলা অ্যাট্রিবিউট গুলা দেওয়া যায় কিনা। হ্যাঁ, হাত তুলেছিলেন। টিআরও তো স্যার দেওয়া যায় স্যার। স্যার অ্যাকচুয়ালি আমরা যখন করেছিলাম আইসিটি তে, তো তখন এরকম কলাপস ইউজ করে করি নাই। আমরা ডিরেক্টলি এগুলা করতাম হচ্ছে টেবিল রো আর টেবিল কলামের হচ্ছে ট্যাগ ইউজ করে। ডিরেক্টলি কিভাবে করা যায় আমি এটা জানতে চাইছিলাম, ডিরেক্টলি কিভাবে করা যায়? স্যার টিআর দ্বারা তো আমরা করতাম স্যার আগে স্যার, বর্ডারটা স্যার দিকে তো করাই তো। এখানে টিআর দিয়েও করতে পারেন, আপনারা টিএইচ দিয়েও করতে পারেন। আমি করেছি টিএইচ দিয়ে, আপনি টিআর দিয়ে করেন তাও হবে। টিআর কে ধরে আমরা তো ওই ক্ষেত্রে করছি স্যার, স্টাইল ছাড়াই আমরা করছি। আমরা কলাপস ইউজই করতাম না, ওখানে সলিড ব্ল্যাক মানে উপরে কোনো কিছু ইউজ করতাম না। রাইট, আমি মানে এটাই বলতে চাচ্ছিলাম যে আমি কলাপস ছাড়া এটা করা লেখার যায় সময় তখনই করতাম। টিআর দিয়ে করলে কোন কলাপস লেখা লাগবে না। টিআর দিয়ে করলে কলাপস লেখা লাগবে না, এই হলো বিষয়। কলাপস টিআর দিয়ে যদি যান, আমি তো এখানে আচ্ছা সেক্ষেত্রে স্যার সেক্ষেত্রে যেটা হয়, এটা প্রত্যেকটা টেবিলে যখন টেবিলে বা টেবিল রোতে গিয়ে আলাদা আলাদা ভাবে সেটার অ্যাট্রিবিউট গুলো লিখতে হয় না? হ্যাঁ, এই প্রত্যেকটা আলাদা লিখতে হইব। প্রত্যেকটা যদি আলাদা লিখতে হয়, তার থেকে আমি এক জায়গায় লিখছি এবং সেটা একবার কল করে দিচ্ছি, সেটা ভালো হচ্ছে না? খেয়াল করে দেখেন, সেটা ভালো হইছে, বাট একবারে করতে গেলে কলাপস লাগে, তাই না? একজন কথা বলেন, একবারে করতে গেলে কলাপস লাগে, তাই না? একবারে একসাথে করতে গেলে। এখন দেখেন যে টিআর দিয়ে যদি করেন শুধুমাত্র, সে টিআর কিন্তু সেটা দেখাচ্ছে না। টিআর মানে হচ্ছে এই রোটা, ঠিক আছে, এই রোটা সে পাচ্ছে, কিন্তু এই রো এর ভিতরে এই রো এর মধ্যে আরো 3টা সেল আছে, 3টা কলাম আছে, খেয়াল করছেন? জি স্যার, এটা প্রত্যেকটাই আমরা স্যার বর্ডার দিয়ে নিতাম আগে স্যার। প্রত্যেকটা আলাদাভাবে বর্ডার দিবেন, দেখেন এবার খেয়াল করে দেখেন ঠিক একই রকম হইছে। এখন স্যার শুধু তখন আমরা স্টাইল ট্যাগটা ইউজ করতাম না। স্টাইল ট্যাগ আপনারা স্টাইল ট্যাগ ইউজ করেন নাই? না স্যার। দেখেন টিআর দিবেন স্যার, ওটা মূলত ছিল প্রত্যেকটা লাইনের ভিতরে স্টাইল করার ইয়ারে আর কি। হ্যাঁ, আপনারা প্রত্যেকটা লাইন আলাদা ভাবে। আপনারা এটা ঠিক আছে স্যার, এটা বেটার স্যার। আপনারা প্রত্যেকটা লাইন ইন্ডিভিজুয়ালি করছেন, ঠিক আছে? জি স্যার।
এখন আমি প্রত্যেকটা লাইন বারবার লিখতে যাব কেন, না লিখে একেবারে একটা টিএইচ দিয়ে বর্ডার কলাপস একটা প্রপার্টি সিএসএস প্রপার্টি ইউজ করে দিলাম, একেবারে কি হয়ে গেল, কাজটা শেষ হয়ে গেল না? স্যার এটাই বেটার একেবারে স্যার। কমপ্লিট। হ্যাঁ, এটা বেটার না? জি স্যার। আপনারা চাইলে এখানকার মধ্যে এখানে কম লেখা লাগলো আর কি, এখানে কম লেখা লাগলো। হ্যাঁ হ্যাঁ, কম লেখা লাগলো, একটা বেশি লিখতে তো মনে রাখতে হবে বেশি, লিখতেও হবে বেশি। হ্যাঁ হ্যাঁ। এবার আসি টেবলের, মানে টেবলের ভিতরে আর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে যে কল স্প্যান, কল রো স্প্যান, কল স্প্যান, রো স্প্যান। ঠিক আছে, কালকে কিন্তু এটার ব্যাপারে কিন্তু ডিসকাশনটা হয় নাই, ঠিক সেই মুহূর্তে চলে গেছিলাম, তাই না? ইলেকট্রিসিটি চলে গেছিল, ডিসকাশনটা হয় নাই। কল স্প্যান, রো স্প্যান আমরা ব্রেক দিয়ে আরেকটা টেবল নিচ্ছি। ঠিক আছে, টেবল নিলাম। ধরেন আমার টেবলটা হচ্ছে এইরকম, দুটো টিয়ার, একটা টিয়ারের ভিতরে আমাদের হেডিংটা হবে ধরেন যে টিএইচ কি নেম। ঠিক আছে, নেম, টেবল হেডিং হচ্ছে নেম। এরপরে ধরেন ফোন নাম্বার দিলাম, ফোন নাম্বার দিলাম। ফোন নাম্বার দেওয়ার পরে আমাদের অনেকের দুইটা করে ফোন নাম্বার আছে, থাকতে পারে, পারে না? যে কোনো কারো। ঠিক আছে, হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে জি পাচ্ছি স্যার, স্যার। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, সমস্যা নেই। ধরেন মুট করে আছে। ধরেন যে মিস্টার করিম, তার কাছে দুইটা কি আছে, টেলিফোন নাম্বার আছে। আমার কাছে এরকম একটা টেলিফোন ইন্ডেক্স তৈরি করতে হবে, টেবল তৈরি করতে হবে। মিস্টার করিম, ওনার কাছে দুইটা ফোন নাম্বার আছে। একটা হচ্ছে ধরেন যে এভাবে 111 এভাবে, আরেকটা ধরেন 3434 এভাবে। স্যার তো সাবমিট নেবেন। খেয়াল করে দেখেন আমার টিআর এর টেবল হেডিং, খেয়াল করেন টেবল হেডিং হচ্ছে দুইটা, কিন্তু আমার এই যে ইয়া হচ্ছে কয়টা, ডাটা হচ্ছে কয়টা, টেবল ডাটা হচ্ছে যে দুইটা, হেডিং হচ্ছে একটা দুইটা, ডাটা তিনটা, সরি ডাটা হলো তিনটা। আমাকে এই দুইটা নাম্বারকে জয়েনিং এ দেখানোর জন্য, এই দুইটা সেলকে একটা জয়েনিং এ দেখার জন্য আমি কি করব, এই ফোন সেলটা কি করব, এক্সপ্যান্ড করব। এখন দেখেন কিরকম অবস্থায় আছে। আগে দেখেন আমার এখানে এখন দুইটা টেবল হেডিং আছে, তিনটা টেবল ডাটা আছে একটা রো এর মধ্যে। এখন আমি চাইছি এরকম না, আমি চাইছি এই ফোন, এই লেখাটা এটার সাথে সহ অ্যাড হয়ে থাকবে। যদি এটা করতে চাই তাহলে আমাকে টিএইচ, এই টেবল হেডিং আছে সেখানে আমাকে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, কল স্প্যান, কল স্প্যান টু। কল স্প্যান টু কেন? কারণ সে দুইটা কলামকে নিয়ে জয়েন করবে, একটা কলাম দুইটা কলাম, বাম পাশে এই মাঝখানের কলাম এবং ডান পাশের কলাম দুইটাকে মিলিয়ে সে কি করবে, জয়েনিং করবে। এখন আমরা যদি রিফ্রেশ দিই দেখবেন যে কি, সরি কি করলাম, আচ্ছা এখানে তো ইয়া দেওয়া আছে, এই জন্য টেবল বর্ডারটা দেওয়া আছে, এই কারণে এগুলো ধরতেছে। আর কই, হ্যাঁ টেবল বর্ডার, টেবলটা আসা নেই, তাই না? স্যার রেজিস্টার থেকে সম্ভবত রিমুভ করতে হবে। টিআর দুইটা টিআর এর মধ্যে টেবল হেড হচ্ছে দুইটা, কল স্প্যান হচ্ছে 2, কিন্তু আমার এটা এভাবে আসছে কেন? আমি তো সিএসএস, আরে আমি সেভ করে নেই, সেভ না করলে হবে না। আনকমেন্ট করি, আনকমেন্ট করে ব্রাউজারটা রিফ্রেশ করি। টিডি তে কোনো ভুল করলাম? টেবল ডাটা টিআর টিডি,
3টা টিডি এবং 2টা টিএইচ। টেবল হেডিং হচ্ছে 2টা। কল স্প্যান হচ্ছে 2। কল স্প্যানে লেখা কি ঠিক আছে? কল স্প্যান লেখা ঠিক আছে, কিন্তু এখানে আসলে আচ্ছা এখানে যে ওই যে টিএইচ টেবিল হেড, এখানে কি এগুলো তো ফরওয়ার্ড মানে ফরওয়ার্ড স্ল্যাশ গুলো দেওয়া লাগে না তাই না নাকি? এগুলো কি ফরওয়ার্ড স্ল্যাশ দাও? এই যে থ্যাংক ইউ এই যে ভুলটা ধরাই দিবেন। আমি এটাই তো খুঁজতেছি যে আমি কেন ফরওয়ার্ড স্ল্যাশটা দিই নাই, টাইপিং করছি ফরওয়ার্ড স্ল্যাশটা দিই নাই, যার কারণে আমাকে সেই সঠিক আউটপুটটা দিচ্ছে না। ঠিক আছে, সঠিক আউটপুটটা দেয় নাই, আমি ফরওয়ার্ড স্ল্যাশ দিই নাই। ক্লোজিং ট্যাগে আমাদের ভুল ছিল, কিন্তু তারপরও আমাদের মনে হচ্ছে কোথাও একটা আছে। তো নিচেও ফরওয়ার্ড স্ল্যাশ দাও না, নিচে যেমন নিচের গুলোতে ফরওয়ার্ড স্ল্যাশ দিই নাই। হ্যাঁ, কেউ কি আসতেছে নাকি, জয়েন করতেছে নাকি কেউ? দিচ্ছি, খালি বারবার নেমে যাচ্ছে স্ক্রিনটা। এখন দেখেন, আমি ঠিক যেমনটা চাইছিলাম এখন ঠিক সেই তেমনটাই পাইছি। জি জি পাওয়া গেছে। এটাই হলো কল স্প্যানের কাজ। কলাম স্প্যানিং করা মানে 2টা কলামকে অ্যাড করে দেওয়া। ঠিক একইভাবে আমরা চাইলে 2টা রোকে স্প্যানিং করতে পারবো, 2টা রোকে জয়েন করতে পারবো যদি চাই। এটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, টেবল হেডের মধ্যে কলাম না দিয়া, এই যে আমরা এখন ইউজ করছি কি টিএইচ এর ভিতরে আমরা টিএইচ এর ভিতরে কলাম স্প্যান না দিয়ে যদি রো স্প্যান দিই তাহলে কিন্তু রোটা স্প্যানিং হয়ে যাবে, 2টা রো একসাথে হয়ে যাবে। মানে 2টা রোকে জয়েনিং করানোর জন্য। আরেকটা টেবল নিচ্ছি আমরা রো স্প্যান দেখার জন্য। আরেকটা টেবল নিলাম, টেবলে আমি আবার ডাটা দিলাম, একটা রো নিচ্ছি আর সরি, আপনারা সবাই কি খাওয়া দাওয়া করছেন, নাস্তা পানি করছেন? হ্যাঁ, এক ফাঁকে খেয়ে নিছি, ওই যে আমরা মানে ক্লাস করতে করতে খেয়ে ফেলি। আচ্ছা, আমি কি ক্লাস করতে করতে খেয়ে ফেলি আর স্যার লিভিং ক্লাসে আপনি গাইছেন? কিছু বললেন? জি স্যার, আপনি নাস্তা করছেন স্যার? আমি সেই সকালবেলায় শুধু মানে ভেরি গুড এই প্রশ্নটা হয় না। জি স্যার, ব্রেকের টাইম করেন নাই স্যার? স্যার ব্রেকের টাইমে নাস্তা করেন নাই? ব্রেকের টাইমে চা খাইলাম, নাস্তা খাইলাম। জি স্যার। আমরা যখন রো স্প্যানটা যখন ইউজ করব, প্রত্যেকটা রো এর মধ্যে আমাদের ডাটাটা একটু ভিন্নভাবে শো করবে। সেটা হচ্ছে যে আমরা একটা টিআর নিলাম, আবার টিআর ক্লোজ করলাম, টিআর এর ভিতরে আমরা টিডি দেব। তো টিডি দেওয়ার আগে আমরা হারাই ফেললাম নাকি? না, ঠিক আছে, আছি তো। আমি সাবলাইম ইউজ করি না তো, যে দেখতে সমস্যা হয়। আমারটা ভিএস কোড, আমার কোনটা ইউজ করেন? আমি সাবলাইম ভিএস কোড ইউজ করি। কোনটা প্লিজ? ভিএস কোড। হ্যাঁ, ভিএস কোড খুবই ভালো একটা এডিটর। তাহলে আমি একটা আবার টেবল হেডিং নিলাম। এখন আপাতত আমার এই টেবলটা কি রকম আসছে সেটা একটু চেহারাটা একটু দেখি। দেখেন, একটা ভুল করছি, একটা ব্রেক দিতে হবে, একটা ব্রেক দিয়ে নিচে স্পেস হবে, একটা ওয়ান লাইনের একটা ব্রেক হবে, স্পেস দিয়ে। 2টা হেডিং আছে, নেম এবং করিম, 2টা হেডিং। এখন আমি যেহেতু রো স্প্যান ইউজ করব এবার, মানে 2টা রো কে স্প্যানিং করব, সেহেতু আরেকটা টিএইচ নিচ্ছি। টিএইচ এর ভিতরে আমাদের দিলাম যে কি ভ্যালু দিলাম ফোন। ঠিক আছে, ফোন দিয়ে আমি ওই ডাটার ভিতরে ওই সেম রোতে একটা টিডি দিলাম, টিডি দিয়ে একটা নাম্বার দিলাম, টিডি দিয়ে একটা নাম্বার দিলাম। এখন আপাতত দৃষ্টিতে আমার টেবলের ডিজাইনটা এইরকম হয়ে গেছে, খেয়াল করছেন? এখন আমি এইটাকে একটু অন্য স্টাইলের হইছে আর কি, একটা অন্য স্টাইল হয়ে গেছে। এখন আমি কিন্তু এরকম চাই নাই, আমি চাইছিলাম নেমের নিচে করিম আসবে আর করিমের জায়গায় ফোন থাকবে। ঠিক আছে, তো এটা করার জন্য
মানে এটাকে করতে হলে আমাকে ফোন টিএইচ যেটা আছে এটার উপর রো স্প্যান দিয়ে বললাম যে দুইটা কলাম যেহেতু নিব সেহেতু দুইটা কলাম স্প্যান করবে, সে কি করবে 2 নিবে। 2 নিয়ে আমি পরবর্তীতে আরো একটা ডাটা কি করব অ্যাড করব, সেটা হচ্ছে যে টিআর দিচ্ছি। টিআর দিয়ে এবার বললাম যে কি টিডি তে এই নাম্বারটা দেখাও। হ্যাঁ, কে যেন কথা বলতে চাইছিলেন? স্যার মুক্তার তালুকদার স্যার, আমাদের তো বিদ্যুৎ নাই স্যার, ফোনের চার্জ শেষ স্যার। আচ্ছা, আর কিছু করার নাই তাহলে থাকেন, কি আর করবেন। আচ্ছা স্যার, আমি লিভ নিচ্ছি স্যার। এখন শুনেন, আর কেউ একজন একটা স্ক্রিনশট নেন কাইন্ডলি, কেউ একজন একটা স্ক্রিনশট নেন গতকালকের মতো সবাইকে নিয়ে দাঁড়ান, কেউ ইয়া করেন না, ফুল একটা স্ক্রিনশট নেন। জি নেওয়া হয়েছে। জি জি ঠিক আছে। এখন স্যার আরেকটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার আমরা তো প্র্যাকটিস করব স্যার, ওই যে আপনি যেটা বললেন স্যার সফটওয়্যারটা কত, মানে ওইটা আমরা কিভাবে রান করব কিভাবে স্যার, মানে জানি কি সেটা বুঝতেছি না। বিএস কোডটা মানে স্যার আপনার যে সফটওয়্যারটা আমরা যে কোড লেখা স্টার্ট করব তারপর এইটা করব স্যার, ওইটা কিভাবে মানে স্যার, ওইটা তো সফটওয়্যারটা কিছু বুঝতেছি না। বিএস কোডটা বুঝতেছেন না? এই তো স্যার ভিজুয়াল কোড সফটওয়্যারটা হ্যাঁ ওকে চালু হয়ে গেছে। হ্যাঁ, সো আমরা চাইছিলাম যে আমাদের কাঙ্ক্ষিত টেবিলটা চাইছিলাম, আগের পূর্বের টেবিলটা খেয়াল করেন, আমাদের পূর্বের টেবিলটা ছিল যে রো ওয়াইজ কলাম ওয়াইজ, কিন্তু আমরা বলছি কি স্প্যান ইউজ করে শুধুমাত্র দুইটা কলামকে অ্যাড করব। এখানে দুইটা কলামকে অ্যাড করে দেওয়া আছে, উপরের কলাম এবং নিচের কলামকে। বাট এইবার হয়েছে কি দেখেন, এবারে টেবুলার ডাটাটা অন্যভাবে হয়েছে। সেটা হচ্ছে যে কি আমরা দুইটা রোকে স্প্যান করে ফেলছি, মানে দুইটা রোকে জয়েন করে ফেলছি। আপনি এখন আমি চাইলে আমি দুইটা ফোন নাম্বার দিব না, দুইটা ফোন নাম্বার দিলাম না, ঠিক আছে? দুইটা ফোন নাম্বার না দিয়ে কি করলাম, দুইটা ফোন নাম্বার না দিয়ে আমি বললাম যে না আমার একটাই ফোন নাম্বার আছে। তখন তো এখানে এই যে টিআর যেটা আছে, টিআরটা একটু বাদ দিয়ে দিই, টিআরটা বাদ দিয়ে দিলে শুধুমাত্র হ্যালো 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 আমার মনে হয় কি হ্যালো হ্যাঁ বলেন। হ্যালো কে বলছিলেন? কে ইমরান হোসেন বলছেন? না কে? হ্যালো জি আমি আবু সাইদ, আমি বলতে চাচ্ছিলাম মানে প্রথম যে টেবিল দেওয়া আছে নেম ইজ ডিস্ট্রিক্ট, এইখানে যেমন আনিসুর রহমান এবং আসিফ আহমেদ দুজনের দুইটা বয়স আছে 20 এবং 30। হ্যাঁ এই দুজনের যদি একই রকম বয়স হয় যেমন 30 হয়, তাহলে এই দুইটা রোকে যদি একসাথে করা হয়, এটা যদি করতেন তাহলে আরো মনে হয় এক্সাম্পলটা ক্লিয়ার হইতো। আমি কি বুঝতে পারছি? বুঝছি। হ্যাঁ ওটা ইচ্ছা করলে করা যাবে, সমস্যা নেই। হ্যালো হ্যাঁ বুঝতে পারছি। আপনি যদি এখানে যদি প্রত্যেকটা, আমি এখানে খেয়াল করেন এই যে টেবিলটা করছি জয়েনিং, এটা খেয়াল করছেন? এটা দেখেন ওই একই জিনিস আর কি, এই জিনিসটাই আপনাকে তখন যেহেতু দুজনের একই রকমের বয়স, তখন সেখানে এই যে দেখেন আমি এই টিআরটার ভিতরে কি করছি, টিএইচ হেডিং দিয়ে ওখানে সরাসরি কি করে দিছি, এজ লিখে দিছি। সরি এজ না, ফোন নাম্বার কি একটা মানুষের দুইটা ফোন নাম্বার। এখানে কিন্তু জিনিসটা কিন্তু কি হয়ে গেছে, দুইটা রোকে একটা রোতে জয়েন করে দিছে, দুইটা রোকে জয়েন করে দিছে। হ্যাঁ হ্যাঁ এইটাই এরকম রো স্প্যান ইউজ করবেন,
রো স্প্যান ইউজ করবেন তাহলে হয়ে যাবে দুইটা রোকে রো স্প্যান ইউজ করলে দুইটা রো এক হয়ে যাচ্ছে আর কলাম স্প্যান ইউজ করলে দুইটা কলাম এক হয়ে যাচ্ছে যখন এক হয়ে যাচ্ছে। রাইট এটাই হলো বিষয়। আর একটা বিষয় আছে সেটা হচ্ছে যে ক্যাপশন। ক্যাপশন জিনিসটা কি? ক্যাপশন হচ্ছে যে কি কোনো কিছু ক্ষেত্রে না, মানে যেটাই আমি ইউজ করি এখন যদি আমরা ওই যে এই যে যদি 20 আর 30 আমরা দুটোটা যদি 30 না ওখানে রো স্প্যান ইউজ করলেই আমাদের এটা এক হয়ে যেত তাই না? হ্যাঁ ওই রোতেই ওই টেবল রো ডাটা এটা একটু তাহলে একটু আপনি করে দেখান মানে এবার একটু দিয়ে না, দেখতে আমি পারেন। বলতে চাচ্ছিলাম যে 20-30 এর ওইটা যে মানে আমি যদি 30টা বাদ দিয়ে 20 করি তাহলে 30 এর ডাটাটা আমার বাদ দিতে হবে কিনা? সেটা তো অবশ্যই বাদ দিতে হবে, একটা বাদ দিতে হবে, সেটাই এটা বাদ দিতে হবে। জি আচ্ছা ক্যাপশনে আসি, ক্যাপশনটা একটু দেখি। ক্যাপশন কি? ক্যাপশন আমাদের এটা লাগে না, তবে আমরা ইউজ করতে পারি। ক্যাপশনের লেখার জন্য টেবলের নিচে টেবল ট্যাগের নিচ বরাবর আমরা একটা ক্যাপশন ট্যাগ ইউজ করতে পারি। ক্যাপশনটা হচ্ছে জাস্ট একটা বর্ণনা দেয় টেবলের একটা, আমরা যেটা লিখবো সেই ক্যাপশনটা টেবলটা কিসের সেটা দেখাবে। যেমন ইউজার ইনফো, ঠিক আছে, ইউজার ইনফো প্রথম টেবলের মধ্যে ক্যাপশন দিলাম, উপরটাতে ইউজার ইনফো। আমরা যদি লোড দিই, সেভ করে নেই, হ্যালো শুনতে পাচ্ছেন? নেট কি চলে গেল? এটা আসলে টেবিলের স্যার শুনতে পাচ্ছি এটা হেডিং নাকি ইউজার ইনফো? এটাকে হেডিং বলা যায়, এটা ওয়ান কাইন্ড অফ হেডিং, তবে এটা টেবলের বাইরে থাকে। হ্যাঁ এই তো মানে টেবিলের বাইরে থেকে টেবিল কিসের টেবিল? আমি ইউজার ইনফো যেমন এখানে আপনি দিলেন যে সে ইনফরমেশন, হ্যাঁ পার্টিসিপেন্ট ইনফরমেশন এরকম আর কি। ইউজার ইনফো যেমন আমরা এখানে ইউজার ইনফো লিখলাম, ইউজার ইনফো দিয়ে ক্যাপশন দিয়ে আমরা টেবলের নিচে ট্যাগের ক্যাপশন ট্যাগ ইউজ করে আমরা বললাম যে এটা ইউজার ইনফরমেশন। কি সেভ করে নাই? ক্যাপশন বানালে এটা এতটুকুই আর কিছু নেই, এতটুকুই তাই না? হ্যাঁ এতটুকুই, এটাই ক্যাপশন হচ্ছে ওইটাই। কিন্তু ক্যাপশনকে বানান ভুল লিখছি না, ক্যাপশনস না ক্যাপশন। ক্যাপশন বানান ভুল লাগলে তো আপনার আসবে না। ওই যে এখানে কি আসবে এই যে ইউজার ইনফো যেটা আপনাকে শো করছে ব্রাউজারে, তো ইউজার ইনফো লেখাটা আসছে, আসছে দেখেন কোথায় আসছে। আমি কোথায় করছি? দ্বিতীয় টেবলে লিখছি, ঠিক আছে? হ্যাঁ ইউজার ইনফো জিনিসটা আসছে। আমি এটাকে এখানে নিয়ে যাই, আমি আসলে এটা চাই নাই, আমি চাইছিলাম যে উপরের টেবল যেটা আছে ওটাতে দিব। উপরের টেবলটা কই? আচ্ছা এটা এক্সপ্যান্ডেড হয়ে গেছিল, মিনিমাইজড হয়ে গেছিল। আমি চাইছি এটাতে দিব ইউজার ইনফো। এটাই হলো ক্যাপশনের কাজ। জি হ্যাঁ স্যার এটা বুঝতে পারছি। আচ্ছা আমরা আমাদের টপিকস এর মধ্যে আর কয়েকটা ছোট ছোট জিনিস আছে আজকের ক্লাসের, সেই কটা জিনিস আমি ডিসকাশন করে দিচ্ছি। HTML ফর্ম আসলে 4 ঘন্টা সময়টা বেশ অনেক লম্বা সময়, এটা সত্যি কথা। হ্যাঁ 4 ঘন্টা একটা ক্লাস করা অনেক লম্বা সময়, বেশ খুবই মানে টাফ। হ্যাঁ খুবই টাফ আসলে, এটা সত্যিকার অর্থে। স্যার আমার মনে হয় আপনি আজকে আসলে কি যেগুলো দুই শেখানো হয়েছে ক্লাসটা- সেগুলোই যথেষ্ট আজকের জন্য। হ্যাঁ সেটাই। আচ্ছা ক্লাসটা 2 ঘন্টা ক্লাস নেওয়া যায় না তাই না? আর বেশি কিছু নাই, অল্প কয়েকটা 2টা 3টা আছে। এখন কয়টা বাজে? 12:30, 1টা পর্যন্ত না আপনাদের ক্লাস? জি জি হ্যাঁ 1টা পর্যন্ত। আচ্ছা ক্লাসটাকে 2 ঘন্টা বা 3 ঘন্টায় করা যায় না? 4 ঘন্টা না করে এরকম কোনো সিস্টেম আছে? দেরি হবে, লেট হবে তো অনেক। 200 ঘন্টা পূরণ করা অনেক লেট হবে। বিষয়টা আপনারা আপনাদের যে কোঅর্ডিনেটর, প্রোগ্রাম কোঅর্ডিনেটর, প্রজেক্ট কোঅর্ডিনেটর ওনাদের সাথে আলাপ করবেন বিষয়টা নিয়ে। আমরা HTML ফর্মে আসি। আজকে আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট আছে, সেটা হচ্ছে যে ফর্ম। HTML এ আমরা কিভাবে ফর্ম তৈরি করব? আমাদের তো ফর্ম নিয়ে কাজ করতে হবে অনেক, ঠিক আছে? জি আমরা ফর্ম নিয়ে কাজ করব আজকে। তাহলে আমরা ফর্ম দেখা শুরু করি। ফর্ম লেখার জন্য সিম্পলি কি করতে হয়? প্রথমে একটা ফর্ম ট্যাগ নিতে হয়, ফর্ম ট্যাগ, ঠিক আছে? ফর্ম ট্যাগ ক্লোজও করতে হবে। এই ফর্ম ট্যাগের মধ্যে আমাদের দুটা ইম্পর্টেন্ট জিনিস আসবে, অ্যাট্রিবিউট আসবে। একটা হচ্ছে মেথড। মেথড হলো ব্রাউজার থেকে রিকোয়েস্ট পাঠানো, কি গেট রিকোয়েস্ট হতে পারে অথবা পোস্ট রিকোয়েস্ট হতে পারে। এই গেট রিকোয়েস্ট, পোস্ট রিকোয়েস্ট হচ্ছে কি, আমরা যখন কোনো ডাটা সার্ভার থেকে আনি তখন সেটা হয় গেট রিকোয়েস্ট। বিষয়টা বুঝছেন? জি স্যার। আর আমরা নিজেরা যখন কোনো কিছু পোস্ট করি তখন এটা যখন আমরা ফর্মকে সাবমিট করব তখন সেটা হবে পোস্ট রিকোয়েস্ট। মেথডে দুইটা ভ্যালু হয়, মেথড অ্যাট্রিবিউটের দুইটা ভ্যালু থাকে,
হয় গেট হবে না হলে পোস্ট হবে, কিন্তু দুইটা কখনো একসাথে ইউজ হয় না। এটা জাস্ট আপনি আমাদের শুধু দেখানোর জন্য লিখছেন তাই তো? হ্যাঁ, এটা আপনাদেরকে মানে দুইটা ভ্যালু হয়, সেই দুইটা ভ্যালু লিখছি আপনাদেরকে দেখানোর জন্য। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি ফর্মের মধ্যে মেথড, তারপর হবে ফর্মের অ্যাকশন। অ্যাকশন ফর্মটা কোথায় গিয়ে, সরি, ফর্মের অ্যাকশন ফর্মটা কোথায় যাবে? একটা ফর্মে কয়টা অ্যাট্রিবিউট থাকে? একটা ফর্মের মধ্যে কয়টা অ্যাট্রিবিউট থাকে? একটা ফর্মের মধ্যে দুইটা তিনটা অ্যাট্রিবিউট মোস্ট ওয়ান্টেড ইনস্টল মানে অ্যাড করতে হয়। একটা হচ্ছে যে মেথড, ফর্মের মেথড দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ফর্মের অ্যাকশন দিতে হবে। অ্যাকশন মানে হচ্ছে যে সেটা পোস্ট রিকোয়েস্ট যখন যাবে সেটা কোন ইউআরএল এ যাবে। এখানে সেটা ইউআরএল এ হতে পারে, আবার ইয়া হতে পারে, মানে কোন ইয়াতে যাবে, এটা হচ্ছে ব্যাক এন্ডের কাজ। অ্যাকশন থাকে, অ্যাকশন দিলাম ধরেন যে অন্য একটা পেজে যাবে, যে কোনো একটা ইউআরএল এ, ঠিক আছে? এটা ব্যাক এন্ড প্রোগ্রামার যিনি ওয়েব ডেভেলপমেন্ট করেন তিনি ওই বিষয়টা লেখেন। আপনি কি করবেন, ফর্ম ট্যাগ নেবেন, ফর্ম ট্যাগ নিয়ে মেথড লিখে দিবেন, মেথড অ্যাট্রিবিউট অ্যাড করে দিবেন এবং অ্যাকশন অ্যাট্রিবিউট অ্যাড করে দিবেন। আরো একটা অ্যাট্রিবিউট আছে এনক্রিপ্ট টাইপ, ইএনসি। আচ্ছা, অ্যাকশনের কোনো ভ্যালু নাই তাই না? অ্যাকশনের মধ্যে ভ্যালু আছে, ভ্যালুটা ডেভেলপার যিনি উনি নিজেই সেট করে নেন অ্যাকশন ভ্যালু। অ্যাকশনের আমরা অবশ্যই তাহলে কি এখানে শুধু ওয়েব ডিজাইনিং শিখতেছি, এখানে ডেভেলপিং এর কোনো কাজ শিখবো না তাই না? এখন আপনারা শিখতেছেন ডিজাইনের পার্ট, আপনারা ডিজাইনে আছেন। এখন ডেভেলপমেন্টে যাবেন যখন, তখন আমরা ডেভেলপমেন্টে যাই, তখন এই কাজগুলো আরো ধরবো, এগুলাই ধরবো। এনক্রিপ্ট টাইপ, এনক্রিপ্ট টাইপে হচ্ছে যে এনক্রিপ্ট টাইপ কখন লাগে, এনক্রিপ্ট টাইপ ইএনসি টাইপ মানে হচ্ছে এনক্রিপ্ট টাইপ। এই এনক্রিপ্ট টাইপটা আমার লাগে কখন, যখন আমি কোন একটা ফর্মের মাধ্যমে কোন একটা ছবি বা কোন ডকুমেন্ট অ্যাটাচমেন্ট দিব তখন লাগে, তখন আমাকে এনক্রিপ্ট টাইপ ইউজ করতে হয়। তখন এটা ভ্যালু হবে মাল্টিপার্ট অবজেক্ট ফর্ম ডাটা, এরকম একটা ভ্যালু দিতে হয়। বুঝতে পারছেন? জি, মাল্টিপার্ট ফর্ম ডাটা এরকম একটা ভ্যালু দিতে হয়। এটা আমরা ওয়েব ডেভেলপমেন্টে যখন যাব তখন আমরা এই ভ্যালুটা দেখব, এটা কেন ইউজ করব, এগুলো দিতে হয়। তো ফর্মের মধ্যে আমরা কোনো কিছু ইনপুট নিব কেন, মানে ইনপুট কেন নিই জানেন? আমরা যখন কোনো কিছু সাবমিট করব তখন তো আমাদের অবশ্যই কোনো কিছু ইনপুট ইয়া লাগবে। এখানে তো কন্টেন্ট না দিলে আমার ব্রাউজারে শো করবে কি? ব্রাউজারে শো করবে কি, ঠিক আছে? ইনপুট ট্যাগ আইছিল কি আবার? দেখেন ইনপুট নামে একটা ট্যাগ আছে যেটা সিঙ্গেল লাইন এলিমেন্ট, মানে সরি কি বলে এটাকে, মানে সিঙ্গেল এলিমেন্ট যার কোনো কি নাই, ক্লোজিং ট্যাগ নাই। ওপেনিং ট্যাগ আছে কিন্তু ক্লোজিং ট্যাগ নাই, মানে এটা ইমেজের মতো আর কি একটা এমটি এলিমেন্ট। এই ইনপুট ট্যাগ আমরা ইউজ করব আমরা ব্রাউজারে কোনো কিছু ইনপুট নেওয়ার জন্য। আবার মানে এটা চাইতে গেছিল না, নয়েজটা একটু বন্ধ করেন, কেউ কাইন্ডলি মিউট করে দেন। ইনপুট ট্যাগ আমরা নিলাম, ইনপুট ট্যাগের মধ্যে কয়েক রকমের টাইপ আছে, টাইপের মধ্যে কয়েক রকমের টাইপ হয়। একটা হচ্ছে যে টাইপ হলো টেক্সট, আমরা প্রত্যেকটা ভ্যালু দিয়ে দেখবো। আমরা প্রথমে ইনপুট টাইপ দিলাম টেক্সট, এটা শুধুমাত্র কি নিবে, টেক্সট ইনপুট নিবে। টেক্সট ইনপুট নিবে, ব্রাউজারে রিফ্রেশ করেন, দেখেন যে একটা কি আসছে, ইনপুট আসছে, ইনপুট বক্স আসছে আসলে। দেখেন এখন আমরা এখানে যে যা ইচ্ছে তাই টাইপ করতে পারবো। এটা হচ্ছে ইনপুট টাইপ টেক্সট, ঠিক আছে? আমরা যে কোনো কিছু ইনপুট নেব, এটার জন্য আমরা টেক্সট ইউজ করব কি হিসেবে, টাইপ হিসেবে আমরা টেক্সট দেব। আমরা আরেকটা এটা ক্লায়েন্ট ইচ্ছা মতো সেখানে লিখতে পারবে। এটা হলো ক্লায়েন্ট, এটা হচ্ছে শুধুমাত্র টেক্সট ইনপুট নেওয়ার জন্য। টেক্সট ইনপুট যখন নেবেন তখন ইনপুট টাইপ হিসেবে টেক্সট দেব। কিন্তু না, আমরা তো ফর্মে তো শুধু ইনপুটে শুধু ইয়া হয় না, আরো অনেক কিছু হয় না? যেমন পাসওয়ার্ড হতে পারে, অনেক কিছু পাসওয়ার্ড হতে পারে না? রাইট, পাসওয়ার্ড হতে পারে। জি পাসওয়ার্ড হতে পারে, পাসওয়ার্ড হতে পারে, নেম প্রপার্টি থাকতে পারে, নেম অ্যাট্রিবিউট থাকবে, এগুলা ডেভেলপার দিয়ে থাকে। পাসওয়ার্ড মনে করেন নেম ভ্যালু, এখানে মনে করেন যে বললো যে নেম, ঠিক আছে? নেমই দিলাম ধরেন, এগুলা ব্যাকএন্ডের কাজ। নেমের ভ্যালুটা, নেমটা আর এই যে ভ্যালু অ্যাট্রিবিউট, নেম অ্যাট্রিবিউটে যেটা দিব সেটা হচ্ছে যে কি, এটা ডেভেলপার যিনি উনি নিজেই করে নেন। আচ্ছা, ইনপুট টাইপ
টেক্সট দেখলাম, এবার পাসওয়ার্ড দেখি, পাসওয়ার্ড দেন। পাসওয়ার্ড বক্সে দেখেন, আগের বক্সে দেখেন যে টাইপ করলে কিন্তু এবিসিডি আমার সব দেখাচ্ছে, কিন্তু আমি যখন ইনপুট টাইপ পাসওয়ার্ড নিলাম তখন সেই বক্সের ভিতরে কোনো কিছু দেখাচ্ছে না, শুধুমাত্র ডট ডট দেখাচ্ছে। খেয়াল করছেন? হ্যাঁ। আমরা যখন পাসওয়ার্ড ফিল্ড তৈরি করব ইনপুট হিসেবে, তখন আমরা ইনপুট টাইপে পাসওয়ার্ড দিব। আরো একটা আছে, সেটা হচ্ছে ইনপুট টাইপ হবে কি, টাইপ হবে ইমেল। আমরা চাইলে ইনপুটে ইমেলও দিতে পারি। খেয়াল করে দেখেন, এখানে একটা বক্স নিলাম, এখানে ইমেল টাইপ করব, ইমেল নিবে ইমেল। এটা শুধুমাত্র ইমেলের জন্য, এখানে এটাকে সে ব্যাকএন্ডে ভ্যালিডেট করে নেয় ব্যাকএন্ডে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট, এখানে ইনপুট ট্যাগের ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট একটা ট্যাগ হলো যে রিকোয়ার্ড ভ্যালু হিসেবে রিকোয়ার্ড দিতে হয়। যদি আপনি রিকোয়ার্ড দেন, ফর্ম যখন সাবমিট দিবেন তখন এখানে এরর দেখাবে, ফর্মটা সাবমিট হবে না। হ্যালো স্যার। হ্যাঁ মানে বলেন। খালি থাকলে ওই যে স্যার ধরুন স্যার ফেসবুকে যখন আমরা ফেসবুকে লগ ইন পেজে যাই, ঠিক আছে, তখন হ্যাঁ। কিন্তু ওই যে ইমেলের জায়গায় আমাদের নাম্বারও নিচ্ছে, তারপরে ওই যে টেক্সটও নিচ্ছে, সবকিছু নিচ্ছে স্যার। এটা কিভাবে করবো স্যার? এখানে দুইটা ফর্ম আছে, এই ফেসবুকের পেজে দুইটা ফর্ম আছে, খেয়াল করে দেখেন। উপরে একটা আছে, উপরে একটা ফর্ম, নিচে আরেকটা ফর্ম। এখানে দুইটা আলাদা আলাদা ফর্ম ক্রিয়েট করা। এটার হচ্ছে যে কি ইনপুট টাইপ ইমেল দিয়ে রাখছে এটাতে। স্যার ইমেল এখানে তো স্যার নাম্বারও দেওয়া যায় স্যার। হ্যাঁ, এখানে সে ইমেল দিয়ে দিছে, কিন্তু নাম্বারও দেওয়া যায়। এই নাম্বার জি দিলে স্যার। সেটা সে ব্যাক এন্ড থেকে সে কি করবে, সার্ভারে সেটা ভ্যালিডেশন করবে। কথা বুঝছেন? জি স্যার। পাসওয়ার্ড ফিল্ডের মধ্যে কোনো কিছু লিখলে সে 000 মানে ডট ডট কালো কালো বৃত্ত দেখাচ্ছে, আর কোনো কিছু দেখাচ্ছে না। এটা হচ্ছে ইনপুট টাইপ টেক্সট, এটার ইনপুট টাইপ টেক্সট, এটাও টেক্সট। এটাও টেক্সট। টেক্সট, এটারও ইনপুট টাইপ কি টেক্সট। আমি এটাতে এরা কি করছে, টেক্সট দিয়ে রাখছে, কিন্তু এটা যখন সাইন আপ বাটনে আমরা যখন ক্লিক করব তখন সে কি করবে, সে ব্যাক এন্ড থেকে সে ভ্যালিডেশন করে নিবে যে এটা আসলে এই যে ডাটাটা দিলাম, এই ডাটাটা কি ডাটা, সে ভ্যালিডেশন করে নিয়ে নেয়। এটা ভিতরের কাজ, সার্ভার সাইডের কাজ। তার মানে স্যার এটা ওরা নিজেরা কনভার্ট করে নিচ্ছে? হ্যাঁ, ওটা ব্যাক এন্ড সার্ভারের মাধ্যমে যে প্রোগ্রাম ডেভেলপার যিনি, উনি কিন্তু ভ্যালিডেশন করে নেয় ওটাকে। এসে আমরা ইনপুট দিলাম, ইনপুট দেওয়ার পরে সেই ডাটাটা কিছু সিস্টেম আছে যেগুলোর মাধ্যমে কি করবে, ডাটাগুলোকে ভ্যালিডেশন করবে, ভ্যালিডেশন মেথড ইউজ করে ভ্যালিডেট করে নেয় সেটা, যে আমি কি র ইনপুট দিলাম, কি টেক্সট ইনপুট দিলাম, না নাম্বার দিলাম, সেটা সে এখান থেকে ভ্যালিডেট করে নেয়। এটাই ছিল ইনপুট ট্যাগের কাজ, ইনপুট ট্যাগ। ঠিক আছে। আচ্ছা, ইনপুট ট্যাগের মধ্যে আরো একটা কাজ আছে, সেটা হচ্ছে যে ইনপুট টাইপ হলো কি জানেন? টাইপ হলো আমরা ফর্ম সাবমিট করব না, ইনপুট টাইপ কি সাবমিট। যখন আমরা সাবমিট ইউজ এটা করব, খুবই গুরুত্বপূর্ণ একটা। হ্যাঁ দেখেন, সাবমিট ইনপুট টাইপ হিসেবে যখন সাবমিট দিবেন, সে কিন্তু তখন সে আগের মতো কোনো ফর্ম বক্স নেয় নাই, কোন রকমের বক্স সে ক্রিয়েট করে নাই। যখন আমি বললাম যে না ইনপুট টাইপ হবে সাবমিট, তখন সে একটা সাবমিট বাটন তৈরি করে দিছে। এটা একটা ক্লিকেবল বাটন, কিন্তু এই দেখেন আমি এখানে রিকোয়ার্ড ফিল্ড দিছি, যখন সাবমিট দিছি তখন বলতেছে প্লিজ ফিল আউট দিস ফিল্ড। এটা কেন করতেছে, এটা কেন দেখাচ্ছে? এটা দেখাচ্ছে এই যে রিকোয়ার্ড অ্যাট্রিবিউট ইউজ করছি, এই অ্যাট্রিবিউটের কারণে। স্যার এই ফর্মের ভিতরে কি স্যার সার্চ বারটা পড়ে স্যার? যে একটা ওয়েবসাইটে যখন আমরা সার্চ বার রাখি স্যার, এটার ভিতরে কি স্যার সার্চ বারটা পড়ে? না না, তখন এটা হবে টেক্সট। আমরা যখন সার্চের জন্য কোনো অপশন রাখি তখন সেটার ইনপুট টাইপ হয় টেক্সট। এই সাবমিটটা কি এটা বাটন নাকি এটা কি কোনো ইয়া? এটা কি সাবমিট এটা বাটনের কাজ? এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ বাটন বলা যায়। যখন আপনি ইনপুট টাইপে সাবমিট লিখবেন তখন সে অটোমেটিক্যালি ব্রাউজার একটা বাটন তৈরি করে নেয়। বাটন তৈরি করার জন্য একটা ট্যাগ আছে, বাটন ট্যাগ করার জন্য একটা বাটন ট্যাগ আছে, বাটন একটা ট্যাগ আছে। এটা যদি অটো তৈরি করে নেয় তাহলে তো আর বাটন ট্যাগের দরকার নেই, তাই না? হ্যাঁ হ্যাঁ, ফর্মের মধ্যে আমরা বাটন ট্যাগ ইউজ করি না।
ফর্মের মধ্যে বাটন ট্যাগ লাগে না, দেখছেন? বাটন ট্যাগ ইউজ করছি, ভ্যালু দিছি কি ক্লিক মি, এখানেও কি আসছে ক্লিক মি আসছে, এটাও কিন্তু একটা বাটন। এটা দিয়ে কাজ করলো, এটা দিয়ে বাটন সাবমিট করেন তাও সেম, এটা সাবমিট বাটনে ক্লিক করেন তাও সেম, দুইটা জিনিস একই কাজ। কিন্তু আমরা ফর্মের মধ্যে যখন আমরা ফর্মে কাজ করব তখন আমরা ইনপুট হিসেবে ইনপুট লিখবো, এরকম ইনপুট দিয়ে সাবমিট লিখবো। বাটন দিয়ে যদি আমরা সাবমিট লিখি হয় না, বাটন দিয়ে শুধু সাবমিট লিখলে আমাদের ব্যাক এন্ডে কিছু ভ্যালিডেশনের প্রয়োজন হয়, ওই ভ্যালিডেশনগুলো ফর্মটা তখন সাবমিট করে না। এইজন্য এই যে বাটন দিলে ফর্মটা কিন্তু সে সাবমিট করতে ব্যাক এন্ডে গিয়ে আমাদের যখন আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে যখন কোনো কিছু করতেছি তখন একটু ঝামেলা হয়ে যায় আমাদের। আমরা এই কারণে নিয়ে নেয় আর কি, তাই না? ক্লিক মি লিখলে নিয়ে নেয়। এটা না দিয়ে আমরা আমাদের কাজের সুবিধার্থে আমরা বাটন ট্যাগ ইউজ না করে সরাসরি ইনপুট ট্যাগ ইউজ করে থাকি। আচ্ছা, যদি ক্লিক মি ডিলিট করে ওখানে সাবমিট লেখেন তাহলে কি হবে? বাটনের ট্যাগের ভিতরে ক্লিক মিটাকে ডিলিট করে যদি ওখানে সাবমিট লিখতাম তাহলে কি হতো? আচ্ছা বলছি, আরেকজন কি বলতে চাইছিলেন? সিমিন কি বলতে চাইছিলেন বলেন। ইনপুট ট্যাগটা কেমন ট্যাগ, মানে এটা কি এমটি ট্যাগ নাকি এটার কোনো এন্ডিং নাই কেন? এটার কোনো এন্ডিং নাই, এটা হচ্ছে সিঙ্গেল আপনার এলিমেন্ট। তাহলে হচ্ছে রিকোয়ার্ড এর পরে হচ্ছে ফ্রন্ট স্ল্যাশ দেওয়া কেন? আবার হচ্ছে তার সেকেন্ড লাইনে কিন্তু নাই, আবার থার্ড লাইনে আছে কেন? এটা হচ্ছে আমি টাইপিং এ ভুল করছি, আচ্ছা টাইপিং মিস্টেক। আমি ফরওয়ার্ড স্ল্যাশ না দিয়েও লিখলে কিন্তু সে ধরবে, ফরওয়ার্ড স্ল্যাশটা দিছি যে মানে এটা দিয়ে এন্ডিং বোঝাই, এইজন্যই ইনপুট ট্যাগের ভিতরে আমি এটা না দিলে কোনো এটা তো সিঙ্গেল ট্যাগ, তাহলে আমাদের ওই হচ্ছে স্ল্যাশটা কেন দিতে হবে? স্ল্যাশটা হচ্ছে যে আপনার যে দিতে হয় যে মানে ক্লোজ করার জন্য ট্যাগটাকে মানে বোঝায় যে আমরা এটা ক্লোজ করে দিছি, এখানে এই ট্যাগটা ক্লোজড। সিঙ্গেল ব্রেক ট্যাগ যেমন সিঙ্গেল ট্যাগ, এটাই তো হচ্ছে এটাই ক্লোজ করার জন্য কিন্তু স্ল্যাশ লাগে না, তাহলে ইনপুটে কেন দিব? লাগতো। আমি বলি আগে ব্রেক টাইপের আগে আপনি ব্রেক এভাবে লিখলে হতো না, HTML5 আসার আগে এই ব্রেক লিখতে হতো এভাবে, HTML5 এসে এগুলো ডেপ্রিকেট করছে। ও আচ্ছা, বুঝছেন? আগে কিন্তু ব্রেক লিখতে হতো বিআর দিয়ে মানে স্ল্যাশ দিয়ে এটা লিখতে হতো, কিন্তু এখন আর HTML5 আসার পর থেকে ওটা লেখা লাগে না। ওরা করছে কি এই যে বিআর যেটা আছে ফরওয়ার্ড স্ল্যাশটা বাদ দিয়ে দিছে, যার কারণে এখন ফরওয়ার্ড স্ল্যাশ না দিলেও কি করে ব্রেক ট্যাগটা কাজ করতেছে, ঠিক একইভাবে এখানেও কাজ করতেছে, যেগুলো এমটি এলিমেন্টস আছে ওগুলোর ক্ষেত্রে কাজ করবে। সেই সময় দেখলাম যে টেবিলের মধ্যে কিন্তু ফরওয়ার্ড স্ল্যাশ না দেওয়াতে কিন্তু ব্রাউজে শো করে নাই। দেখছেন ওইগুলো তো এমটি এলিমেন্ট ছিল না, ওইগুলো এমটি এলিমেন্ট ছিল না। তাহলে ওই এমটি এলিমেন্টের ক্ষেত্রেই সম্ভবত এই রুলসটা মনে হয় সম্ভবত। শুধুমাত্র ইমেজের ক্ষেত্রে কিন্তু হবে না। ইমেজ যেটা এমটি ট্যাগ ওইটার ক্ষেত্রে যদি আমরা ফরওয়ার্ড স্ল্যাশ না দিই তাহলে কি শো করবে ইমেজটা? হ্যাঁ ওটা তো শো করে, ওটা তো শো করবে, ওটা তো করবে। যদি ওইখানে যদি আমরা ফরওয়ার্ড স্ল্যাশটা না ইউজ করি ইমেজের ক্ষেত্রে তাহলে কি শো করবে ইমেজটা? এটা শো করবে এমটি এলিমেন্টের ক্ষেত্রে। আচ্ছা তাহলে ওই HTML5 এর ভার্সন, HTML5 এ এটা ডেপ্রিকেট করে দিয়েছে, তুলে দিয়েছে যে ফরওয়ার্ড স্ল্যাশ না দিলেও কাজ করবে। সেভ করলাম, রিফ্রেশ দিই, কাজ করতেছে। আচ্ছা এখানে ইনপুটের মধ্যে যেটা হচ্ছে টেক্সট আর পাসওয়ার্ড দেওয়া, দুইটা হচ্ছে নেম একটা অ্যাট্রিবিউট দেওয়া হইছে। নেম অ্যাট্রিবিউটের কাজটা আসলে এখানে কি হচ্ছে? নেম অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে যে আমি যখন ফর্মটা সাবমিট করব এই নেম অ্যাট্রিবিউটের মধ্যে এই ইনপুটের যে বক্সটা আছে এটার একটা ভ্যালু দিতে হয়, যাতে করে সে পোস্ট মেথডে গিয়ে ডাটাটা ধরতে পারে। বুঝি না এই বিষয়টা আসলে। বিষয়টা হচ্ছে আমি যদি নেম অ্যাট্রিবিউটটা ইউজ না করি, যখন আমরা পোস্ট মেথডে যাব, পোস্ট মেথড যখন ফর্মটা সাবমিট দিব, সে $_পোস্টের ভিতরে পোস্ট ভেরিয়েবলে পিএইচপি তে কি পায় না, আপনার ডাটাটা রিড করতে পারবে না। স্যার এটা সম্ভবত এই ভ্যালুটা দেখেন এখানে ভ্যালু দিছি না, ভ্যালু এই ভ্যালুটা সাবমিট করলে সে খুঁজে পাবে না। স্যার এটা সম্ভবত ডাটাবেসের সাথে নিয়ে মিল আছে স্যার এখানকার নামটা, এই কারণে সম্ভবত স্যার একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ, সেটা হচ্ছে আমার মাথায় আর ঢুকতেছে না। হ্যাঁ, মানে অনেক লোড হয়ে গেছে যে আমি তাহলে একটু ছুটি নিতে চাচ্ছি আর কি, এটাই আর কি। আমি শেষ করে দিব, 10 মিনিট শেষ করে দিব। বেজে গেছে। আর একটা টপিকস আছে। হ্যাঁ, কোন একটা বেজে গেছে। একটা টপিকস হ্যাঁ হয়ে গেছে, দাঁড়ান। একটা টপিকস আছে, সেটা হচ্ছে যে আমরা দুইটা প্রপার্টি ইউজ করি হেডিং ট্যাগের ভিতরে। হেড ট্যাগের মধ্যে একটা হচ্ছে লিংক, এটা সিএসএস লিংক করার জন্য। এই লিংক ট্যাগটা একটা এমটি এলিমেন্ট, ঠিক আছে? এখানে আমরা আমাদের সিএসএস এর ফাইলটা দেখাবো।
সিএসএস এর কোন একটা ফাইল থাকলে এটা হচ্ছে সিএসএস এর সরি এইচটিএমএল এর লিংক ট্যাগ। আর পরে একটা আছে হচ্ছে আপনার কি স্ক্রিপ্ট ট্যাগ। কোনো একটা স্টাইল শীট তৈরি করার জন্য স্টাইল শীটের সাথে এক্সটার্নাল সিএসএস এর সাথে লিংক করার জন্য আমরা এই লিংক ট্যাগটা হেড ট্যাগের ভিতরে ইউজ করব। এটা গেল একটা। আর একটা হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগ। জাভাস্ক্রিপ্ট বা jQuery স্ক্রিপ্ট লেখার জন্য আমরা এই স্ক্রিপ্ট ট্যাগটা ইউজ করি। স্ক্রিপ্ট ট্যাগের একটা এন্ডিং ট্যাগ আছে, ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ আছে। আর স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আমাদেরকে এসআরসি বলে দিতে হয়, সোর্স বলে দিতে হয়, সে কোন ফাইলটা নেবে। লিংক ট্যাগের ক্ষেত্রে href আর স্ক্রিপ্ট ট্যাগের ক্ষেত্রে এসআরসি। শুনতে পাচ্ছেন? জি স্যার। তারপরে শুনতে আরেকটা পাচ্ছি কিন্তু বুঝতে পারিনি। আরেকটা বুঝতে পারেন নাই? না মানে এটার কাজটা কি না দেখাইলে বুঝতে পারতেছি না। আচ্ছা শুনেন, আমি একটা এখানে ফাইল তৈরি করছি, স্টাইল সিএসএস। এটা আমার সিএসএস ফাইল, আমি এক্সটার্নাল সিএসএস হিসেবে ইউজ করব। এখানে আমার সিএসএস গুলো থাকবে, ঠিক আছে? আমি এখানে একটা সিএসএস দিছিলাম, সিএসএসটাকে এখান থেকে কাট করে নিয়ে ফেলি। কাট করে আমি আমার style.css এর ভিতরে এগুলোকে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখন আমি যদি টেবিলটা যদি রিফ্রেশ করি, দেখেন টেবিলের পুরো সিএসএসটা চলে গেছে। জি জি। হ্যাঁ সিমিন বলেন। কে জানি, হ্যাঁ আসাদুজ্জামান বলেন। আচ্ছা এটা না কোনো কোশ্চেন নেই। আচ্ছা হাত তুলছিলেন? না হাতটা আসলে লোয়ার করার জন্য ওটা প্রেস করছি। আচ্ছা, আর কারো হাত তোলা আছে? নাই। আচ্ছা এখন আমাদেরকে, আমি এত কষ্ট করলাম, কষ্ট করে টেবিল বানাইলাম, দেখেন যে সিএসএস টা নাই। কারণ কি? সিএসএস টা আমি স্টাইল ট্যাগের ভিতর থেকে তুলে দিছি। আমি আলাদা একটা স্টাইল মানে স্টাইল ফাইল তৈরি করে, সিএসএস ফাইল তৈরি করে সেটাকে আমার এইচটিএমএল ডকুমেন্টের সাথে লিংক আপ করব। এই সিএসএস ফাইলটাকে লিংক আপ করার জন্য আমার ডকুমেন্টে আমাকে একটা ট্যাগ ইউজ করতে হবে, সেটা হচ্ছে যে লিংক ট্যাগ। লিংক ট্যাগের অ্যাট্রিবিউট হচ্ছে যে রিলেটিভ, মানে রিলেশন। রিলেশন মানে হচ্ছে যে কি, এটা হচ্ছে যে একটা স্টাইল শীট। আর টাইপ হচ্ছে txt/css, একটা টেক্সট ফাইল এবং এটা একটা সিএসএস ফাইল। এটা টেক্সট ফাইল এবং একটা সিএসএস ফাইল। এখন আমি href এর ভিতরে আমার style.css ফাইলটাকে বসায় দিলাম। যেহেতু আমার রুট ফোল্ডারে আছে, তাহলে তো আমার স্টাইল সিএসএস তো পাবে না, টেবল.html থেকে সিএসএস ফাইল যাবে। জি স্যার। হ্যালো হ্যালো স্যারের মনে হয় কানেকশন একটু ঝামেলা হচ্ছে। হ্যালো, অন্যরা তো আসছেন, আপনারা তো অন্যরা আসছেন। হ্যাঁ জি আমরা অন্যরা আসছি। না আমার মনে হ্যাং হয়ে গেছে। আমার দ্বারা ভাই আর থাকা সম্ভব না। নেট প্রবলেম করতেছে। তারপর থাকে যদি আসে স্যার। কে বলবো স্যার? ফর্মের কাজ তো সেকেন্ড ক্লাসে দেখানোর কথা। সাইফুদ্দিন ওর তো নাম বস। আচ্ছা, মোহাম্মদ তরিকুল ইসলাম যে হোস্ট শো করছে, এটা আসলে এমনি শো করে তাই না, নাকি
চলে আসে। আচ্ছা, অ্যাটেন্ডেন্সের স্ক্রিনশটটা নেওয়া হয়েছিল না? জি, নেওয়া হয়েছে। হ্যাঁ নেওয়া হয়েছে। হ্যাঁ, স্ক্রিনশটটা প্রতিদিনেরটা যদি হোয়াটসঅ্যাপে দেওয়া হতো তাহলে ভালো হতো, সবাই অ্যাটেন্ডেন্সটা দেখতে পারতো। হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হয়তো। হ্যাঁ, গতকালকে তো হোয়াটসঅ্যাপে দেওয়া হয়েছে তো। ও আচ্ছা, তাহলে আমি মনে হয় দেখি নেবে। আচ্ছা, আজকে যদি আজকেটা নেওয়া হয়েছে আমি দেখলাম, যদি না নেওয়া হয়ে থাকে আরেকবার যদি কেউ নেন নিয়ে হ্যাঁ, আরেকবার নিয়ে রাখতে পারেন। সেটাই আমি অবশ্য নেওয়া হয়েছে, সমস্যা নেই। এটা নেওয়া হয়েছে। স্যারের বললো স্যার এই আজকে মনে হয় আর হবে না। হ্যাঁ, তার মানে কারেন্ট চলে গেছে বা অন্য কোনো সমস্যা। আজকে মনে হয় আমরা তাহলে বিদায় নিই নাকি নিজেরা? হ্যাঁ, অনেক লং টাইম হয়েছে আসলে। এরপরে আমার মাথা তো স্যারের মনে হয় কারেন্ট চলে গেছে। তাহলে আমরা কি বিদায় নিই নাকি? আমরা বিদায় নিয়ে হ্যাঁ, আমরাও বিদায় নিয়ে যাই। আমরা বিদায় নিয়ে জাস্ট হোয়াটসঅ্যাপে আমরা সবাই মেসেজ করে রাখি আর কি। তাহলে এটা কি এটা তো বলছেন আপনি আর আমি বলছি, সবাই কি? হ্যাঁ, সবাই চলে যাই আজকে, আর তো হবে না, একটাই বেজে গেছে প্রায়। হ্যাঁ, তাহলে বের হয় ভালো। আচ্ছা, তাহলে ওকে, সবাই লিভ নিয়ে আমরা জাস্ট হোয়াটসঅ্যাপে আমাদের মতো বলে দেই নাকি? হ্যাঁ হ্যাঁ, ওকে 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 এভরিবডি, থ্যাংক ইউ। স্যার আসছে তো? আচ্ছা, আসছে? হ্যাঁ, তুই না আসে নাই তো। আসে নাই তো। হ্যালো, মেহেদী হাসান হোস্ট। হ্যাঁ স্যার আসছে। আসছে। আমার কারেন্ট চলে গেছিল। স্যার আমরা আমাদের আজকে ছুটি দেন স্যার। ছুটি দিব? হ্যাঁ, জি স্যার, কালকে বুঝিয়ে দিবেন বাকিটা। একটা বেজে গেছে এখন। আবার ঠিক আছে, আপনাদের আর কোনো কিছু নাই। আপনাদের দুইটা জিনিস বাকি আছে, স্ক্রিপ্ট লেখাটা দেখা যাওয়া বাকি আছে আর টেক্সট এরিয়া দেখা যাওয়াটা বাকি আছে। এটা একটু ব্যাপার, এটা একটু ভালো করে ঠান্ডা মাথায় বুঝতে এটা স্যার সিএসএস এর সাথে, এটা তো সিএসএস এর শুরুতেই আসবে এক্সটারনাল। হ্যাঁ, এটা সিএসএস এর সাথে এটা আসবে। একটু ঠান্ডা বুঝতে হবে আজকে। আর এটা লাস্ট আওয়ারে এসে এটা মাথায় ঢুকতেছে না, এটা ঠান্ডা মাথায় বুঝতে হবে। আচ্ছা স্যার জিএস কোড সফটওয়্যারটার কাজটা একটু যদি দেখায়। আচ্ছা, কারেন্ট আসুক, আমার নেটও আসুক, কারণ নাই, ভালো হতো প্র্যাকটিসের জন্য। নেটও নাই, কারেন্টও নাই। জি স্যার, আসলে ছোট করে একটা ভিডিও বানাইয়া দিলে ভালো হতো আর কি। আচ্ছা, আমি ভিডিও লিংক দিব না আপনাদেরকে, লিংক আচ্ছা ওকে। আচ্ছা স্যার, হোয়াটসঅ্যাপে আচ্ছা ওকে। স্যার তাহলে আমাদের নেক্সট ক্লাসটা আগামী বুধবার হবে তাই তো? আগামী আজকে কি সোমবার না? হ্যাঁ স্যার। জি স্যার। স্যার আজকে যে কোডিংটা করছেন স্যার, ওটা একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিলে ভালো হতো স্যার। হ্যাঁ, দেওয়া হবে। ঠিক আছে তাহলে। স্যার ওই আপনার যে মুফরাত তালুকদার ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই, ওরে অ্যাড করে নিলে মনে হয় ভালো হতো। আমাকে মেসেজ দিছিল। ওর নাম্বারটা মাসুদ স্যারের কাছে দেন। মাসুদ স্যারকে পাঠান, এটা মাসুদ স্যারকে পাঠান, উনি অ্যাড করবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। হ্যাঁ ঠিক আছে, একটা ছোট কথা মাঝখানে আর কি। আচ্ছা, এই যে এতগুলো ট্যাগ, এতগুলো এলিমেন্ট, হ্যাঁ এতগুলো কন্টেন্ট, বা এই যে একটার পর একটা ট্যাগ দেখাচ্ছেন, এগুলো আসলে এই মানে ছোটদের মতো করে প্রশ্নটা করি আর কি, এগুলো মনে রাখার সিস্টেমটা কি? আপনি কিভাবে মনে রাখতেন? মানে আমি আসলে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস করতে হবে তাই না? মানে এগুলো আমি যদি খাতা কলমে লিখে প্র্যাকটিস করব না কিভাবে করব? কম্পিউটারে আপনি খাতা কলমে না, আপনি কম্পিউটারের স্ক্রিনে লিখবেন, আপনার কোড এডিটরে লিখবেন। কোড এডিটরে লিখে খাতা কলমে লেখা কিছুই না এটাতে না? খাতা কলমে না, একবার দুইবার তিনবার ভুল হবে, চতুর্থবারে গিয়ে দেখবেন যে সঠিক হয়ে গেছে। আজকে যা দিলাম, আজকে আপনাদের টাস্ক হলো আপনারা দুইটা ফর্ম বানাবেন। আচ্ছা বুঝতে পারছি। তিনটা টেবল, তিনটা ডেফিনিশন ডেসক্রিপশন লিস্ট বানাবেন। ডেফিনিশন লিস্ট, হ্যাঁ ডেসক্রিপশন লিস্ট। একটা অর্ডার লিস্ট বানাবেন, একটা অর্ডার লিস্ট বানাবেন। অর্ডার লিস্টের মধ্যে স্টার্ট অ্যাট্রিবিউট ইউজ করবেন, তারপরে একটা ফর্ম বানাবেন এর মতো। আচ্ছা বুঝতে পারছি। একটা ফর্ম বানাবেন কিরকম? ফর্মের মধ্যে 5টা জিনিস দিবেন। ফর্মের মধ্যে সাবমিট, ইমেইল থাকবে, বাটন থাকবে, তারপরে ইমেইল, তারপরে পাসওয়ার্ড, ইনপুট ফিল্ড থাকবে। ঠিক আছে, এগুলো সব দিবেন, দিয়ে একটা ফর্ম বানাবেন, যে যেভাবে বানাতে পারেন। মোট কথা আমাকে কাজ দেখাইতে হবে আজকে। মানে জাস্ট ভুল হলে হোক, বানাতে হবে সোজা কথা। ভুল হলে হোক,
হ্যাঁ বানাইয়া কখন দিতে হবে স্যার? নেক্সট ক্লাস বানায় দিয়ে দে, নেক্সট ক্লাসের আগে দিয়ে দিলেই হলো স্যার। রাত্রে আজকে তো মনে করেন আপনাদের অন্যান্য কাজ আছে না? জি জি টেস্ট করেন, রাতে স্টাডি করবেন, রাতে স্টাডি করে তারপর দিবেন। ওকে স্যার। হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন। ওকে, খোদা হাফেজ সবাই। ওকে, আল্লাহ হাফেজ। স্যার আমি হ্যাঁ আসছিলাম কিন্তু স্যার। হ্যাঁ বলেন, কি বলতে চাচ্ছেন? স্যার অ্যাটেন্ডেন্স একটু দিয়ে দেন স্যার। হাসিবুল ইসলাম না? জি স্যার আমি একটু বের হয়ে গেলাম। তো হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছে স্যার অলরেডি। হোয়াটসঅ্যাপে দেওয়া আছে, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। জি স্যার, আপনি ভালো থাকবেন। থ্যাংক ইউ স্যার কল